মাত্র থার্ড ইয়ারে পড়েন, আপনার মাথায় বিয়ের চিন্তা কিভাবে আসলো? আমার মা শোনার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, আমি তোমার বাবাকে বলে দেবো। কিন্তু মাঝে মাঝে সে আমাকে বলে যে ছাত্র শিবির কি আমার সতীন, যে মানে আপনি তাকে এত বেশি সময় দিন। অনেক সময় আমি রাতে 12টায় বাসায় যাই। আমরা যখন মানে বিয়ে করেছিলাম শুরুর দিকে, তখন আমার ফিক্সড ইনকাম ছিল 5,000 টাকা। আপনি তখন ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছেন, বাট সেই মোমেন্টেই আপনাকে আপনার ডিপার্টমেন্টের একজন সিনিয়র, আপনার এলাকার একজন সিনিয়র আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসতে সরাসরি। তো রেজাল্ট যখন হয় দেখলাম 176তম হই। তো ওটা শোনার পরে বাড়ির সবাই 176তম। হ্যাঁ, ইংরেজিতে খুব কাছে ছিলাম, ইভেন পার্টস অফ স্পিচ কাকে বলে এই জিনিসটাও জানতাম। আচ্ছা, মানে রায়হানের সাথে আপনার তাহলে পরিচয়টা কখন হলো? আমি ম্যাচিউরড কিনা যে বুঝতে হবে যদি আমি এই যে মাল্টিপল কালচারের মধ্যে নিজের অ্যাডপ্ট করাইতে পারি। ধরেন যদি আরেকজনের সম্পূর্ণ ভিন্ন একটা অভ্যাসকে আমি মানে সিমিলারলি রেসপেক্ট করতে পারি, তখন আমি বুঝবো যে না, আমি দুইটা মানে রিলেশনশিপ একই সাথে সামলাতে পারবো আর কি। আচ্ছা, আপনি উম্মে সালমা, আপনি তাহলে কোন সাবজেক্টে ভর্তি হলেন? ইংলিশে। মানে আপনি ইংলিশে। রায়হানের কোন জিনিসগুলো আপনাকে খুব বেশি পীড়া দিয়েছে? ইউনিভার্সিটি বিয়ে করার কারণে অনেক জুনিয়ররা আমার কাছে এসে পরামর্শ চায়। আমি সবাইকে খুব ফ্র্যাঙ্কলি পরামর্শ দিই যে তুমি বিয়ে করতে চাচ্ছ, ইউ আর ওয়েলকাম। তুমি তো প্রেম করতে চাও না, তুমি তো অন্য একটা কালচারে যেতে চাও না, তুমি বিয়ে করতে চাইছো, দিস এ গুড ইন্টেনশন। আমার একটা বড় স্বপ্নের জায়গা হচ্ছে মানে এই ক্যাম্পাসটাকে মানে এই যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের আদলে গড়ে তোলা। আমরা কি এইভাবে বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে 14,000+ শিবিরের নেতাকর্মী রয়েছেন? যে আব্দুল কাদেরের বক্তব্যটা আমি লিখে দিচ্ছি, সেজন্য কি এখন আব্দুল কাদেরের এই ছোট লুকি নোংরামির জন্য আমাকে দায় নিতে হবে? তো 9 দফার ইংরেজি অনুবাদ আমি করেছি। চোখ খুলে রক্ত দেখি, বন্ধ করলে আটকে উঠি, রক্তে ভাসিয়ে অশ্রু ছড়িয়ে সুন্দর দিনের স্বপ্ন দেখি। সুপ্রিয় দর্শক, সুন্দর দিনের স্বপ্ন দেখতে দেখতে যারা সুন্দর দিনে এসে উপনীত হয়েছেন, এমন দুজন সোনালী মানুষকে আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। ইনোভাটক্সের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ডাকসুর কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক জনাব উম্মে সালমা এবং ডাকসুর কার্যনির্বাহী সম্পাদক জনাব রায়হান উদ্দিন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ডাকসু শুধু নয়, বরং সারা বাংলাদেশেই এই মুহূর্তে আলো ছড়াচ্ছেন। আমরাও আমাদের দর্শকদের আলোকিত করতে চাই আপনাদের মাধ্যমে, আপনাদের জীবনের গল্পগুলোর মাধ্যমে। আপনারা কিভাবে বড় হয়েছেন, কিভাবে আপনারা আজকের এই পর্যায়ে এসেছেন, এবং কিভাবে আপনারা যে যুগলবন্ধী জীবনযাপন করছেন এবং পাশাপাশি ডাকসুর মতো জায়গাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন, সেই গল্পগুলো বেসিক্যালি আজকে শুনবো। প্রথমেই জানতে চাই, আপনি কিভাবে বেড়ে উঠলেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে ইনোভাটক্সের যারা ভিউয়ার্স আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বেড়ে ওঠা একদমই অজপাড়া গায়ে, চট্টগ্রাম জেলার সাতকাইন উপজেলার অধীন ছদাহা ইউনিয়নের ছদাহা সাতগড়িয়াপাড়া গ্রামে আমার বেড়ে ওঠা। বলা যায় অজপাড়া গায়ের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো আমার গ্রামে উপস্থিত ছিল আর কি। আচ্ছা, তো আমাদের গ্রামে আসলে পড়াশোনা জিনিসটাকে খুব বেশি গ্লোরিফাই কখনো করা হয় না। আমরা ছোটবেলা থেকেই দেখেছি আসলে মানে টাকা পয়সা যাদের বেশি তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করা হচ্ছে, ফলে খুব অল্প বয়সেই সবাই বিভিন্ন চাকরিতে কিংবা ব্যবসায় মনোনিবেশ করতেন। কিন্তু আমার আব্বুর স্বপ্ন ছিল আমরা 4 ভাই এবং 1 বোন রয়েছি, সবাই পড়াশোনা করব, অন্তত আমরা পড়াশোনা করার পরে যে যার মতো করে আমাদের ক্যারিয়ার গড়বো আর কি। তো সেখান থেকেই আমার দাদার প্রতিষ্ঠিত একটি ছোট্ট ইবতেদায়ী মাদ্রাসা ছিল, ছদাহা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা। আচ্ছা, ওখান থেকেই আমার প্রাথমিক পড়াশোনা শুরু, সেখানে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি। এরপরে বাড়ি থেকে একটু দূরে আমাদের ছদাহা ফকিরহাট একটা বাজার আছে, ওখানে একটি মাদ্রাসা ছিল ছদাহা মুহাম্মদিয়া খাইরি আলিম মাদ্রাসা, ওখান থেকে আমি 2016 সালে দাখিল পাশ করেছি। এরপরে চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান জুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা থেকে আমি 2018 সালে আলিম পাশ করেছি। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সেশন ইংরেজি বিভাগে ভর্তি হয়েছি। এখন আমি স্নাতকোত্তর অধ্যয়নরত রয়েছি। মানে আপনি মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়ছেন? এখানে একটা ছোট্ট গল্প আছে, গল্পটা একটু বলতে চাই আর কি। আমি আসলে ইংরেজিতে খুব মানে খারাপ ছিলাম স্টুডেন্ট, ইংরেজি পারতাম না বললেই চলে। তো মাঝখানে আমার লাইফের একটা ছোট্ট ট্র্যাজেডি আছে। ট্র্যাজেডিটা হচ্ছে দাখিল পাশ করার পরে না আসলে মূলত পরীক্ষা দেওয়ার পরে আসলে পড়াশোনা করব না
এরকম একটা মনস্থির করে ফেলেছিলাম। আচ্ছা, তো সেজন্য, কারণ ওই সময় আসলে খেলাধুলার প্রতি বেশি আগ্রহ ছিল, আর আশেপাশে আসলে কাউকে দেখে যে ইন্সপায়ার্ড হব যে সে পড়াশোনা করে অনেক বড় কিছু করেছে সেরকম কোনো উদাহরণও ছিল না। ফলে মোটামুটি এক প্রকার মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম পড়াশোনা আর করবো না। তো চট্টগ্রাম শহরে আমার মামার একটা কাপড়ের দোকান ছিল, সেখানে চলে আসি। আচ্ছা, প্রায় 2 মাস সেখানে চাকরি করেছিলাম। তো চাকরি করার সময় আসলে মনে হয়েছে যে মানে এই সারাউন্ডিংটা আমার জন্য না, মানে অমানসিক পরিশ্রম করতে হতো একদম সকাল 9টা থেকে পরের দিন ভোর 4টা পর্যন্ত, বিশেষ করে রমজানের এই সময়টাতে। এর মাঝখানে ঘুমানোর সুযোগ নেই, আর রোজা রাখার পরে আসলে ঠিকঠাক ইবাদত বন্দেগী করার সুযোগ নেই, তারাবি নামাজ পড়তে পারতাম না। তো এক ধরনের মানসিক অস্থিরতা তৈরি হয়েছিল। তো এরপরে আমার একজন শিক্ষক ছিলেন মৌলানা আব্দুল মান্নান, ওনার পরামর্শেই মূলত চুনতি মাদ্রাসায় ভর্তি হওয়া। তো ওখানে যাওয়ার পরে আসলে আমি মানে আর অ্যারাবিকে টুকটাক পারতাম, যেহেতু আব্বু সচেতন ছিলেন সেজন্য অনেকের জায়গা থেকে পড়েছি। ইংরেজিতে খুব কাছে ছিলাম, ইভেন পার্টস অফ স্পিচ কাকে বলে এই জিনিসটাও জানতাম না। ফলে যেটা হয়েছে, আমি অনেক জুনিয়রের কাছ থেকে গিয়েও ইংরেজি শেখার চেষ্টা করেছি, এবং আমাদের ক্লাসে যারা মানে ইংরেজি ভালো পারতেন তাদের কাছেও যেতাম আর কি। তো যাওয়ার সময় আসলে আমি টুকটাক ওদের কাছ থেকে ধরেন একটু টিটকারির শিকার হয়েছি যে ছোট ছোট বিষয়গুলো পারো না, কি ইন্টারমিডিয়েটে পড়ো, আলিমে পড়ো। তো ওই জায়গা থেকে আমি একটু ট্রিগার্ড ছিলাম যে ইংরেজি জিনিসটা কি, পারবো না কেন, পারতেই হবে আমাকে। আচ্ছা, তো ওখান থেকে আমি মানে আমার একটা রুটিন হয়ে গিয়েছিল যে আমি যাই করি না কেন, ইভেন যদি ঈদের দিনও হয়, আমি অন্তত 1 ঘন্টা ইংরেজি পড়বো। তো আলিম ফার্স্ট ইয়ারের শেষ দিক থেকে সেকেন্ড ইয়ারের শুরুর দিক থেকে, তো ওই ছিল আমার ইংরেজি পড়ার শুরু। এরপরে যখন অ্যাডমিশন টেস্টে ইংরেজি পড়তেন, ওই টেক্সট বুক পড়তাম আর গ্রামার পড়তাম, ওই ইন্টারমিডিয়েটে যা থাকে আর কি সাধারণত। আর টুকটাক ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা করতাম, খুব বেশি বুঝতাম না কিন্তু পড়ার চেষ্টা করতাম। ঈদের দিন কি পড়ছেন? ঈদের দিন ইংরেজি শোনা হয়েছে, যেমন আমার তো স্মার্টফোন ছিল না তখন, একটা ছোট্ট ফোন ছিল। তো ওখানে সকাল 7টায় বিবিসি নিউজ হতো। তো ওই ব্রিটিশ অ্যাকসেন্ট খুব বেশি বুঝতাম না, কিন্তু শোনার চেষ্টা করতাম, মানে কান লাগিয়ে শুনে থাকতাম, যাই বুঝি আর কি। তো ওই ইংরেজির প্রতি ওই সময় থেকে এক ধরনের জেদ থেকেই পড়া আর কি। একজন আমার ইংলিশ টিচার ছিলেন, আমি নাম উল্লেখ করব না আর কি। তো উনি একটু ধরেন আমরা থাকে না যারা একটু ইংরেজি পারে, একটু ভাবসাব দিতেন যে, তো সে জায়গা থেকে আমার একটা মানে ট্রিগার পয়েন্ট ছিল যে না, এই ভাবসাব আপনি যে নিয়েছেন সেটা আমি দেখাই দিব যে আমিও একটু ভাবসাব নিতে পারবো। ভাবসাব নেই না, মানে আমিও ইংরেজি পড়তে পারি চাই। আচ্ছা, মানে আমাদের গ্রামে একটা মনস্তত্ব ছিল, আমার আশেপাশে কয়েকজন মানে শিক্ষিত মানুষজন ছিলেন আমার আত্মীয়দের মধ্যে, তারা মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত হেয় করতেন। আমার একজন খুব নিকট আত্মীয়, এটা মনে হয় সারা দেশেরই একটা চিত্র সম্ভবত। হ্যাঁ, সারা দেশের চিত্র ছিল। তবে আমার মানে আমাদের ওই কাছের মানুষ থেকে যখন এই জিনিসটা বারবার পেতাম যে মাদ্রাসায় পড়ে কি হবে, কি করতে পারো, মাদ্রাসার স্টুডেন্টরা ইংরেজি পারে না, কিছু পারে না। তো এরপরে আমার মনে হয়েছে না, ইয়েস ইটস টাইম টু প্রুফ যে আমি কিছু করতে পারি। সেখান থেকে ইংরেজির প্রতি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে তো একটা বিধিনিষেধ ছিল মনে হয়, দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ইংরেজি দেওয়া হতো না। আমাদের আগের ব্যাচ, যেটা আমরা ইংলিশ ডিপার্টমেন্টে 13তম ব্যাচ, 12তম ব্যাচ থেকে এই রেস্ট্রিকশনটা উঠে যায় আর কি। এর আগে 11 ব্যাচ, 10 ব্যাচ, 9 ব্যাচ, মানে এর আগে যে ব্যাচগুলো ছিল তখন মাদ্রাসায় পড়লে ইংরেজি পড়তে দেয়া হতো না। তখন একটা কারণও ছিল অবশ্য, ইংরেজি মাদ্রাসায় ইংরেজি সেকেন্ড পেপার 50 নম্বরের ছিল মনে হয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে। অর্থাৎ কলেজে যেরকম 200 নম্বরের ইংরেজি ছিল, সেই সময় সম্ভবত 200 নম্বরের ছিল না আর কি। তো আমাদের পূর্বের ব্যাচ থেকে 200 নম্বরের ইংরেজি ইন্টারমিডিয়েটে চালু হয়েছে মাদ্রাসায়, এরপর থেকে ইংরেজি নেওয়ার সুযোগ ছিল আর কি। আচ্ছা, এটা কি মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি শেখ হাসিনা গভর্নমেন্টের একটা মানে কি বলা যায়, মানে তারা একটু জাস্টিস করেছে বা এই ধরনের কোনো বিষয়? জাস্টিস করেছে বলতে, ধরেন এর আগের বছরগুলোতে যে মাদ্রাসার শিক্ষার্থীকে দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট হিসেবে কনসিডার করা হতো, এটাই তো এক ধরনের স্ট্রাকচারাল ভায়োলেন্স, শিক্ষার্থীদের প্রতি স্ট্রাকচারাল জুলুম একটা। আপনি যখন একটা শিক্ষা ব্যবস্থা দেশের মধ্যে জারি রাখছেন, সেখানে আপনাকে শিক্ষার্থীরা যখন উঠে আসার সুযোগ পাচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগটা দিচ্ছে, তখন তাকেও এই ওয়াইড স্প্রেড সুযোগটা দেওয়া দরকার, যে সে যেটা ইচ্ছে পড়বে। তা সে যদি কোয়ালিফাইড না হয় ইংরেজি পড়ার জন্য, সে অটোমেটিকলি ঝরে পড়বে। কিন্তু শিক্ষার্থীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণটা, এই আচরণটা তো মানে বাংলাদেশে এখনো কিছু কিছু জায়গায় আছে, তবে মানে এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আর কি জুলাই পরবর্তী, হ্যাঁ, বৈষম্য যেন না থাকে। জি, আর রায়হানুদ্দিন, আমরা হচ্ছে একটু উম্মে সালমার কাছে যেতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা। আমার জন্ম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জাকিলে। আচ্ছা, মানে একই উপজেলায়? ওকে। আমরা 5 বোন 1 ভাই, ভাই সবার ছোট।
স্বাভাবিকভাবেই 5 বোন হলে সবাই একটু অন্যভাবে তাকাতো। তারপর আমার বাবাও একটা ছোট না, এটা কিন্তু একটা ব্লেসিং আসলে। আমার পক্ষ থেকে আমরা হাদিসেও কিন্তু এমনটা শুনেছি যে আসলে যে ফ্যামিলিতে একাধিক কন্যা সন্তান রয়েছে, কিন্তু আমাদের সোসাইটি না আসলে একটু, কিন্তু আপনি যেভাবে ব্লেসিং বলছেন, আমরা গ্রামে কিন্তু ওই ব্লেসিংটা পাইনি। সবাই বলতো যে তোমাদের ভবিষ্যৎ কি হবে, তোমরা যে এখানে আসবা বিয়ের পরে তোমাদের থাকবে কি, এরকম একটা ইয়ে থেকে হয়তো মানে মানুষের কথা শুনতে শুনতে আম্মুরাও হয়তো একসময় বুঝতে পারে যে আমাদের ছেলে লাগবে। এই জন্য 5টা মেয়ে সন্তানের পরে একটা ভাই আসেন, আমাদের সবার ছোট ভাই। তো আমরা যখন পড়াশোনা করতাম, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, আমার বড় বোন হয়তো আমরা প্রায় 4-5 জন একসাথে পড়াশোনা করতাম। তো সেই জন্য আমাদের বাড়ির পাশে একটা মির্জাকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওটাতে ভর্তি হই। 5ম শ্রেণী পর্যন্ত আমরা সব বোন একটাতেই পড়াশোনা করেছি। তো ওই 5 বছর পর এর পাশাপাশি মানে একসাথে লাগানো মির্জাকিল উচ্চ বিদ্যালয়, ওটাতে ভর্তি হই। আমরা একদম 5 বোনেই এই স্কুল থেকে পড়াশোনা করেছি একদম 10 বছর। তো ওখান থেকে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু সায়েন্সের স্টুডেন্ট থাকাকালীন তো পড়াশোনার একটা প্রাইভেট পড়ার একটা ইয়ে থাকে, আরো গ্রামে তেমন সব টিচারও অ্যাভেলেবেল না। তো যে টিচারদের নিকট আমি প্রাইভেট পড়তাম, আমার এখন মনে হচ্ছে তাদের নিকট আমি প্রাইভেটের যে ফি ওটা দেইনি। আমার ওই টিচারদের নিকট আমি এখনো ঋণী যে তারা আমাকে ফ্রি পড়াইতেন, কারণ হচ্ছে ক্লাসের সবার প্রায় কাছাকাছি স্টুডেন্ট ছিলাম এবং ভালো পড়াশোনায় ভালো ছিলাম আর কি। তো সেই জায়গা থেকে তাদের সহযোগিতায় 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। রেজাল্ট A+ না আসলো, মানে 4.83 আসছিল। তারপর বুঝতে পারি যে আমি যতই চেষ্টা করি না কেন, মানে আমার যখন ফাইন্যান্সিয়াল সাপোর্টটা একটু কম থাকবে, সায়েন্সে আমার কন্টিনিউ করা সম্ভব না। কিন্তু আমার অনেক অনেক স্বপ্ন ছিল, আমার বাবা মারও স্বপ্ন ছিল যে 5টা মেয়ের মধ্যে একটা মেয়ে হলো ডাক্তার করবে, কিন্তু এটা সম্ভব হয়নি, আল্লাহ হয়তো কপালে রাখেননি। তারপর হচ্ছে উচ্চশিক্ষার, তো ডাক্তারের এটা তো বাদ দিতে হলো, তখন অনেক কষ্ট লাগছিল। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ভর্তি হয়, যেটা আমাদের চট্টগ্রাম শহরের জিসি মোড়ে অবস্থিত। তো শহরে এসেও ওই যেটি হয়, মানে আমাদের আত্মীয় একদম আমার বোনেরা, তো এর মধ্যে 2টা বোনের বিয়ে হয়, তো ওনারা কেউ শহরে অবস্থিত, মানে শহরে থাকেন না আর কি। তো আমাদের আবার থাকারও কোনো সুযোগ সুবিধা ছিল না, কলেজের হোস্টেলেই বড় হই, মানে থাকি, পড়াশোনা করি। কিন্তু কলেজ হোস্টেলে থাকতে থাকতে করোনা চলে আসে। আমাদের পরীক্ষা 7 দিন মেবি আগে, মানে 1 সপ্তাহ আগেই করোনা চলে আসে, পরীক্ষাটা হলো না। এই সময় আমার আপু আবার জব করতেন। হোস্টেল থেকে আমি ওনার বাসায় শিফট করি, একদম আমাদের একদিনের নোটিশে বের করে দেওয়া হয় যে কালকে চলে যাবা, এরকম। তো আমরা কোথায় যাবো এটাও জানতাম না, জাস্ট মানে যে 1-2 দিনের জন্য যেমন বের হয়, হোস্টেল থেকে ওই অবস্থায় বের হয়েছে। আর পরীক্ষা একটু বই নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অন্য কোনো কিছুই আমরা নিইনি। তো আসার পর তো 1 মাস যায়, 2 মাস যায়, আর করে না। আবার পরীক্ষায় এসএসসি হবে না, অ্যাডমিশনের জন্য নিব, প্রিপারেশন নিব, কোনো কিছু বুঝতে পারছিলাম না। আবার ওই সময় আমার আপু অসুস্থ ছিলেন, বাচ্চা হয়েছে এরপরে। তো এই 1.5 বছরে আমার আপুকে দেখাশোনা করা, পড়াশোনা করা, এবং বাচ্চা হওয়ার পর বাচ্চাকে তত্ত্বাবধান করা, যেহেতু আমার আপু চাকরি করতো নার্সের। মানে আপনার ইন্টার লাইফ পর্যন্ত পুরো জীবনটা একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছে আসলে বলা যায়। হ্যাঁ, তো বাচ্চাও রাখতাম, পড়াশোনা করতাম, আপুকে কাজে হেল্প করতাম, সব মিলিয়ে মোটামুটি পড়াশোনাও করতাম ভালোভাবেই, একদম সারা রাত পড়াশোনা করতাম, দিনে যাতে আপুকে একটু হেল্প করতে পারি। তো সব মিলিয়ে 1.5 বছর পর যখন আমাদের তো পরীক্ষা হলো না, ওটু পাস দিল, ওই মুহূর্তে আমার রেজাল্টটা ভালো আসলো না, কারণ ওই যে এসএসসি তে সায়েন্স ছিলাম, আবার এখানে এসে আর্টসে ভর্তি হই। তো ওটা তো রেজাল্ট তেমন একটা ভালো হয়নি, কারণ ওইটার রেজাল্টে এটাতে আসছে। পরবর্তীতে তো আমি অনেক টেনসড ছিলাম যে এই রেজাল্ট আবার আমার অ্যাডমিশনে ইয়া করবে কিনা। আমার টার্গেট ছিল ঢাবি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই দুটার মধ্যে আমাকে একটাতেই পড়তে হবে। চট্টগ্রাম থাকলে একটা সুবিধা, আমি চট্টগ্রামের মানুষ, ওদিকে একটু কোনোভাবে থাকা যাবে। আর ঢাকাতে আসলে একদম টোটালি আরেকটা নতুন যুদ্ধ আমার জন্য। তো রেজাল্ট যখন হয়, আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়েছিল 2020 সালে, যেটি মানে শিওর ছিলাম না যে আসবে কিনা। তো রেজাল্ট যখন হয় দেখলাম 176তম হই। তো ওটা শোনার পরে বাড়ির সবাই, হ্যাঁ বাড়ির সবাই আবার মানে ওই যে এতদিন যে কষ্টগুলো এগুলো সব ভুলে যায়।
এর মাঝখানে আমাকে আবার নার্সিংয়ে ভর্তি করাতে চাইছিল, যেহেতু আমার আপু নার্স, উনি ওই সেক্টরে ভালোভাবে সবকিছু জানেন। আমি প্রিপারেশন ছাড়াও পরীক্ষাটা দিয়েছিলাম, জাস্ট ওনার রিকোয়েস্টে, ওনার বাসায় থাকি, ওনার সব কথা শুনি, মানে মায়ের মতোই আমার কাছে আমার আপু। তো ওখানে আবার 87তম হয়েছিলাম, যদিও আমি প্রিপারেশন নিইনি, ওই অ্যাডমিশনের প্রিপারেশনটাই ওখানে একটু কাজে লাগে। তো ওখানে ভর্তি হয়ে যাই 20,000 টাকা দিয়ে। তো ওইখানের হোস্টেলেও চলে যাই ইতিমধ্যে, প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। এরপরে আমি ডাবি রেজাল্টটা পাই, ডাবি রেজাল্ট দিতে 1 মাস প্লাস সময় লাগে। তো ডাবি রেজাল্ট পাওয়ার পর তো ওরা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ঢাকায় গেলে তোমার কেউ নেই। সত্যি কথা, মানে আমি এখানে এসে থাকবো, আব্বু একটু রেস্ট নেবে, এই অবস্থা। চিটাগাং ছিল? হ্যাঁ। না, কলেজ হচ্ছে আপনি যেটা চয়েস দিবেন ওটাতে আসে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের যে নার্সিং সেক্টর, ওইটাতে পড়ছিলাম আর কি। তো ওটাও বাসার কাছে, আপুর বাসার কাছে। তো এরপরে তো ঢাকায় আমাকে কোনোভাবে দিবে না, কারণ এখানে আমার কেউ নেই। তো আমি অনেক বুঝাইলাম যে আপনারা যদি নাও দেন আমি একা একা চলে যাবো, কোথায় কি করবো জানি না। পরে আপু তো একটু আপু শিক্ষিত, আমার 3 বোনই পড়াশোনা করেছে, তারা একটু আব্বুকে বুঝালো, আম্মুকে বুঝালো। তো আব্বু আম্মু রাজি হলো পরে। তো নার্সিং কলেজের ভর্তি ক্যান্সেল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসলাম। আমার এখনো মনে পড়ে যে আমরা রাতে আসছি, সকালে ভর্তি হয়েছি, আবার আব্বু দুপুরের গাড়িতে মানে বাড়িতে গেছে। মানে আপনাকে ঢাকা রেখে? আমি না, প্রথম যেদিন আসছি বাইরে দিতে, ওই দিন হচ্ছে টাকার কোনো জায়গা নেই। ওই দিন গেছিলাম, মানে বাইরে দিয়ে চলে গেছিলাম দুইজনই। এখানে রেস্টুরেন্টই নেই, কোনো ঘুমাইও নাই, মানে টোটালি। তো এরপরে আমার হচ্ছে একটা খালাতো ভাইয়ের সাথে পরিচয় হয়, আমার আপন খালাতো ভাই, কিন্তু তার আবার কাহিনী অন্যরকম। মানে খালাতো ভাইকে আবার যোগাযোগ না, মানে ওনাকে আবার আমার খালা মারা যাওয়ার পরে দত্তক দিয়ে দিয়েছে। এই জন্য পার্সোনাল সম্পর্কটা একটু দূরে হয়ে গেছিল, কিন্তু আমরা আপন খালাতো ভাই বোন। তো এইটা ওনার সাথে আমার পরিচয় হয়। উনি ঢাকায় একটা চকবাজারে ওনার দোকান আছে। তো উনিও আবার এখানে মানে ওয়াইফ ফ্যামিলি সহ থাকেন না, ওই দোকান বাচ্চাদের ছেলেদের নিয়ে থাকেন। তো ওখানে আসি, এরপরে যখন ভর্তি হবো ওই দিন আমাকে থাকতে হবে, কারণ ভর্তি আমাদের প্রক্রিয়াটা এত লং যে একদিনে সম্ভব না। ভর্তিটা একদিন হয়, হলের ভর্তিটা আরেকদিন হয়, 2 জায়গায় কিন্তু ভর্তি হতে হয়। আচ্ছা, একটু আমি আপনাকে থামাই। এই যে আপনি যে পয়েন্টটা উত্থাপন করলেন যে ভর্তির যে প্রক্রিয়া, এই আপনারা তো ডাকসুতে এখন নির্বাচিত সদস্য এবং আপনারা দায়িত্বে আছেন, আমি একটু রায়হানের কাছে আসতে চাই। এই যে একটি ভোগান্তিকর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি আসলে শিক্ষার্থী বান্ধব করার কোনো উদ্যোগ কি আসলে আপনাদের আছে? অবশ্যই আছে। আমরা ইশতেহারেই বলেছি আর কি, সেটা হচ্ছে মানে পুরো পৃথিবীব্যাপী টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমাদের যদি রেজিস্টার বিল্ডিং এ যান মনে হবে আপনি 50 বছর পরে আছেন এখন। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় জায়গা হচ্ছে পুরো ইউনিভার্সিটির যে প্রক্রিয়াগুলো, এই জিনিসগুলোকে ডিজিটালাইজ করা। আচ্ছা, সেখান থেকে আমাদের একটা ড্রিম প্রজেক্ট, সেটা হচ্ছে পেপারলেস রেজিস্টার বিল্ডিং নির্মাণ করা, যেন একজন শিক্ষার্থী আসলে তাকে যেন ঢাকায় আসতেই না হয়। এখন দেখেন, একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য তাকে 2-3 বার আসতে হয়। একবার আসতে হয় ভাইবার জন্য, আর একবার আসতে হয় ভর্তি হওয়ার জন্য। তো যারা আসলে আমার মতো গ্রাম থেকে আসে, তাদের ঢাকা শহরে আসলে থাকার কোনো জায়গা নেই। তো ফলে দেখা যায় যখন তার 2-3 দিন থাকতে হয়, তার ওইটা নিয়ে আলাদা একটা পেরেশানি তৈরি হয়, কোথায় থাকবে, আবার যারা ফ্যামিলি সহ আছেন তারা কোথায় থাকবে। তো সেই জায়গা থেকে আমরা যে প্রস্তাবনাটা অলরেডি দিয়েছি, আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে 63 দফা আমরা প্রস্তাবনা দিয়েছিলাম আগে 5 আগস্টের পরপরই আর কি। ওখানে আমরা লিখেছিলাম যে ভর্তি প্রক্রিয়া যেন পুরোপুরি ডিজিটালাইজ করা হয়। একজন শিক্ষার্থী সে বাড়িতে বসেই সব প্রক্রিয়া শেষ করবে, জাস্ট ক্লাস শুরু হওয়ার আগের দিন এসে তার যে মানে ডকুমেন্টস গুলো, সেই ডকুমেন্টস গুলো যেন সে জমা দিতে পারে। তো ইউনিভার্সিটি প্রাইমারিলি এবারে হাইব্রিড মডেলে গিয়েছে, এবারে অনলাইন অফলাইন 2 মিডিয়ামে গিয়েছে। আমরা বলেছি এটা পুরোপুরি ডিজিটালাইজ করতে হবে। তো ইনশাআল্লাহ আমাদের আল্লাহ পাক সুযোগ দিয়েছেন 1 বছর কাজ করার। আশা করি 1 বছরের মধ্যেই আগামীবারে যে ফার্স্ট ইয়ার ভর্তি হবে তাদের জন্য পুরোপুরি আমরা ডিজিটালাইজ করতে পারবো ইনশাআল্লাহ। এটা একটা গ্রেট, এটা যদি আসলে হয়, কারণ হচ্ছে অনেক ছেলেমেয়েরাই কিন্তু আপনি যেমনটা বললেন যে গ্রাম থেকে যখন আসে আসলে দেখা যায় ছেলেমেয়ের থাকার জায়গা নেই, ইনফ্যাক্ট তাদের বাবা মা গার্ডিয়ান তারাও দেখা যায় অন্যরকম একটা ভোগান্তি। হ্যাঁ, একটা মারাত্মক ভোগান্তি। আচ্ছা, আপনি উম্মে সালমা, আপনি তাহলে কোন সাবজেক্টে ভর্তি হলেন? ইংলিশে। মানে আপনি ইংলিশে, মানে আমাদের একই উপজেলা। আচ্ছা, এটা কি আপনারা মানে কোনোভাবে যোগাযোগ মেইনটেইন করে কি? ওনাকে তো তখন চিনতাম না। তখন চিনতেন না? আর আমার স্মার্টফোনও ছিল না, মানে কোন সিনিয়র জুনিয়রের সাথে আমার যোগাযোগ হতো না। মানে বাটন ফোনেও যোগাযোগ করতেন না? না, বাটন ফোন ছিল কিন্তু ওই যোগাযোগটা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে ওনার কত বছরের জুনিয়র? 2 বছর। 2 বছরের, ওকে ফাইন। আপনি ইংরেজিতে ভর্তি হলেন, কোন হলে থাকছেন তখন? হলে তো পরে উঠছি, মানে মানে ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে আমরা হল পাইছি। আচ্ছা আচ্ছা, কোন হল? সুফিয়া কামাল।
আচ্ছা আচ্ছা, সোফিয়া কামাল হল ছিলেন। এই মুহূর্তে আপনি ইংরেজি ডিপার্টমেন্টে তাহলে কোন ইয়ারে আছেন? আমার অনার্স শেষ, মানে রেজাল্ট হয়নি আর কি। এই তফসিল ঘোষণার একদিন বা কয়েকদিন আগে আমার ভাইভাটা শেষ হয়। আচ্ছা 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 আচ্ছা, মানে রায়হানের সাথে আপনার তাহলে পরিচয়টা কখন হলো? পরিচয় হলো আমাদের নবীন বরণ ছিলেন, ওনারা সিনিয়ররা। আচ্ছা, এর মধ্যে আমার স্মার্টফোন কেনা হয়, তো ওনাদের সাথে যোগাযোগ হয়। তো নবীন বরণে এসেই ওনাকে দেখছিলাম। আমাদের ইসমাইল স্যার আছেন, উনি হচ্ছে এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি। উনি আমাকে ওনাকে দেখাই দিয়ে বললো যে তোমার ডিপার্টমেন্টের একজন আছে সাতকানিয়া, হেল্প নিও। ওনাকে বললো যে তোমার ডিপার্টমেন্টে একজন জুনিয়র আসছে। তখন ওনার সাথে প্রথমে আপনি সেই সময় থেকে সারা জীবনের জন্য হেল্প নেওয়ার জন্য লেগে গেলেন তার পেছনে। আমি একটু বলি আর কি ঘটনাটা। সেটা হচ্ছে ধরেন আমি ডিপার্টমেন্টে খুব বেশি মুভ করতাম না, ক্লাস করতাম, ক্লাস করে চলে আসতাম। কারণ খুব স্বাভাবিকভাবেই মানে আমাদের ডিপার্টমেন্টের পরিবেশটা অন্যরকম থাকার কারণে শুরুর দিকে একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল আর কি। আমি ক্লাস করতাম, সেমিনারে পড়তাম অথবা চলে আসতাম। তো এই যে ব্যাচ টু ব্যাচ সার্কেল মেনটেন করে আমি কখনো করতাম না। ইভেন আমার ব্যাচে সবার সাথেও আমার পরিচয় খুব কম। আমার ভিন্ন সার্কেল আছে, ডিবেটে সার্কেল আছে, সাংগঠনিক সার্কেল আছে। ফলে যেটা হয়েছে আসলে আমার ডিপার্টমেন্টে আমার উপজেলা থেকে কে ভর্তি হচ্ছে না হচ্ছে এইসব বিষয় নিয়ে আমার লোকাল কোন সার্কেল ছিল না, আমি জানতাম না। তো ওর সাথে ওই নবীন বরণে দেখা হয়, আমার কাছে কিছু একাডেমিক পরামর্শ চাই, পরামর্শ দিছিলাম। এটা রমজান মাসে সম্ভবত শুরুর দিকে, তো পরে হচ্ছে তো ঈদে তো বিভিন্ন জনের সাথে যোগাযোগ হয়েছে, সালামি টালামি দেয়া এরকম অনেকেই দিছি জুনিয়র। তো ওই সময় ইন দ্য মিন টাইম আমি বিএটিএ করার চিন্তা ভাবনা করছিলাম। তো ওর আম্মুর সাথে আমার ঈদে কথা হয়েছে, ফোনেই কথা হয়েছে। মানে কিভাবে ফোনে কথা হয়েছে? মানে তখন আপনি তাকেই হয়তো সেই অর্থে চেনেন না, কিন্তু সবার সাথে তো যোগাযোগ হচ্ছিল না। আচ্ছা, তো ইন দ্য মিন টাইম তো ওর এখানে কেউ নেই। হ্যাঁ, তো ওর এখানে কেউ না থাকার কারণে তো ও যখন ওর আম্মুর সাথে শেয়ার করছে যে এখানে আমাদের ডিপার্টমেন্টে কয়েকজন সিনিয়র আছে, তো ওর যেহেতু বড় কোনো ভাই নেই, তো সেখান থেকে ওর আম্মু আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাকে বিভিন্ন ভাবে বলে যে ওর একটু দেখে থেকে রাখো, ওর তো কেউ না এখানে, যে কোনো টাকা পয়সা হেল্প টাইপ লাগলে করো, এরকম আর কি। তো এরপরে তো যোগাযোগ হয়। তো ঈদের পরে মনে হয় বাড়ি থেকে আসার পরে তো আমি তারে বলছি যে এরকম এরকম আমার চিন্তা, আমি এই করি বিস্তারিত বলার পরে এখন যদি তোমার মত থাকে না হলে আমরা সামনে আগাইতে পারি। পরে ওর ফ্যামিলির সাথে শেয়ার করে। আচ্ছা, মানে আপনাদের রমজানে হচ্ছে পরিচয়, হ্যাঁ, আর ঈদের পরেই হচ্ছে আপনি তাকে হচ্ছে বলা যায় যে প্রপোজ করেছেন। হ্যাঁ, তো পরে ওর ফ্যামিলির সাথে কথা বলে। আপনি তখন কোন ইয়ারে পড়েন? আমি তখন সম্ভবত 2022 সালে তো থার্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আমি মানে গল্পটা শুনবো তার আগে একটু জানি যে আসলে মাত্র থার্ড ইয়ারে পড়েন, আপনার মাথায় বিয়ের চিন্তা কিভাবে আসলো? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং বিষয় আর কি। কারণ আমাদের সমাজের মধ্যে এক ধরনের ডায়াকটমি আছে, সেটা হচ্ছে বিয়ে তারাই করবে যারা বিসিএস ক্যারিয়ার হয়ে যায়, এস্টাবলিশ থাকে তারাই আর কি। কিন্তু দেখবেন গত এক দশকে এটা রেডিক্যালি চেঞ্জ হয়েছে। এখন বিয়েটা আর এস্টাবলিশমেন্টের ভিত্তিতে হয় না। আচ্ছা, মানে আমি দুইটা জিনিস পার্সোনালি বিলিভ করি, যে দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে এবং সে আর্জেন্সি ফিল করে তাহলে তার বিয়ে করার জন্য উপযুক্ত বয়স। একটা হচ্ছে ইমোশনাল ম্যাচুরিটি, সে দুইটা ব্যক্তির রিলেশনশিপটা মানে ওয়ান্ডারফুলি হ্যান্ডেল করতে পারবে কিনা, তার ওই ম্যাচুরিটি আছে কিনা একটা বিষয়। আর একটা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে কিনা। যদি এই দুইটা জিনিস কারোর মধ্যে থাকে, এজ ডাজ নট ম্যাটার। সে কোন পড়াশোনা করে নাকি চাকরিজীবী, ডাজ নট ম্যাটার। তো সেখান থেকে আমি তখন মোটামুটি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ক্লাস নিতাম। আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি, আমি ওই লোডস্টার ইনস্টিটিউট ছিল, সেখানে আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতাম। ফোকাস অ্যাডমিশন কোচিং ছিল, সেখানে পড়াই। পাশাপাশি অনেকগুলো টিউশন ছিল আর কি। আর আমাদের ডিপার্টমেন্টের শুরুর দিকে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু স্লো যায়। স্লো বলতে খুব বেশি ক্লাস থাকে না, সপ্তাহে 3 দিন 4 দিন ক্লাস থাকে। তো বাকি সময়টা এগুলো করতাম আর কি। তো ফলে আমার মোটামুটি টাকা পয়সা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই ধরনের একটা ইন্টেনশনও ছিল, যদি আমি ফিল করি যে আমার ইকোনমিক স্টেবিলিটি থাকে তাহলে আমি ইউনিভার্সিটি লাইফে বিয়ে করব। এবং মোটামুটি আমার ফ্যামিলিরও আমি ওইভাবে মনস্তত্ত্ব তৈরি করছিলাম, নানান কথাবার্তা বলে আর কি। এখানে একটা বিষয় কি, মানে নরমালি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি করে, ওদের হাতে টাকা থাকুক, ওরা হয়তো ফিল করুক যে আসলে তার একজন পার্টনার দরকার, তারপরেও
দেখা যায় যে নর্মালি কিন্তু আমাদের ছেলেমেয়েরা বিয়ে করে না, তারা হয়তো দেখা যায় যে কোনো একটা রিলেশনশিপে যায়, এবং অনেকে তো পাশ্চাত্যের যে আমি বলবো যে বস্তা পচা যে কালচার, যে লিভ টুগেদার পর্যন্ত, এই ধরনের কালচারে অনেকে অ্যাডপ্ট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনি মানে এই ফিলিংসটা কোত্থেকে আসলো? আপনি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন এই কারণেই? এখানে আমার আসলে ইসলাম নিয়ে বোঝাপড়াটা দুইটা জায়গা থেকে, দুইটা স্কোপ থেকে আমি পেয়েছি। একটা হচ্ছে আমার পরিবার এবং মাদ্রাসা। আমার ফ্যামিলিতে সবাই আসলে প্র্যাকটিসিং মুসলিম। আমার আব্বু নিজে যেহেতু আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন, আব্বু সবসময় এটা মেনটেন করার চেষ্টা করেছেন। আর আমার আম্মু মাদ্রাসায় পড়াশোনা করেছেন দাখিল পর্যন্ত। তো ফ্যামিলিতে একটা মোটামুটি ইসলামিক ভাইব সবসময় ছিল, পাশাপাশি মাদ্রাসায় পড়েছি। তো এটার চেয়ে সবচেয়ে বড় যে বোঝাপড়াটা আমার হয় সেটা হচ্ছে যখন আমি ইসলামী ছাত্র শিবিরে যোগ দিই। আমি 2016 সালে যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ি, তখন মূলত ছাত্র শিবিরে যোগ দিই, অনেকটা স্বেচ্ছায় আর কি। এর আগে নানানভাবে আমার ছাত্র শিবিরের সাথে যোগাযোগ ছিল, কিন্তু আসলে ওই যে একটু ধরেন উড়নচণ্ডী ছিলাম আর কি, খেলাধুলায় বেশি অভ্যস্ত ছিলাম, সেজন্য কখনো সাংগঠনিক ভাবে মানোন্নয়ন করা সম্ভব হয় না। 2016 সাল থেকেই মূলত আমার ইসলাম নিয়ে নতুন ভাবে ভাবার, নতুন ভাবে জানার সুযোগ হয়েছে আর কি। তো তখন থেকেই মূলত এই ইসলামিক যে শরিয়া, ইসলামিক রুলস গুলো, এগুলো আমি কঠোরভাবে নিজের জীবনের উপর আরোপ করি আর কি। তো ফলে দেখা গিয়েছে তো মানে ইসলামের গণ্ডির বাইরে যাওয়ার সুযোগ তো নেই, বরং আমরা সবসময় এটা প্র্যাকটিস করি যে কিভাবে শরিয়ার রুলস গুলোকে, ইসলামকে কতটা ধারণ করা যায়, সুন্নাহকে জীবনে কতটা ধারণ করা যায়। তো বিশ্ববিদ্যালয়ে এসেও আমি যেহেতু শিবিরের সাথে যুক্ত ছিলাম, শিবিরের যে এনভায়রনমেন্ট, ছাত্র শিবিরের যে ভাইয়েরা, যে সার্কেল, ওখান থেকে সবসময় আমরা রিমাইন্ডারটা পেতাম যে যত কঠিন সিচুয়েশনই থাকুক না কেন, যত ইজি অ্যাক্সেস থাকুক না কেন হারাম কাজে, আমরা যেন হালাল পন্থাকে বেছে নিই আর কি। তো এই যে মনস্তত্ত্ব আমাদের দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে সংগঠন থেকে, সেখান থেকে তো প্রেম ভালোবাসা ওদিকে যাওয়ার সুযোগই নেই, বরং সেগুলাকে তো আমরা ডিসকারেজ করি, সেগুলাকে প্রতিরোধ করাটাই আমাদের স্বপ্ন আর কি। তো সেদিকে যাওয়ার সুযোগ তো জীবনেও নাই। তো যেহেতু আমার অল্টারনেটিভ একটা অপশন আছে, আমি চাইলে বিয়ে করতে পারি যদি আমার মানে সক্ষমতা থাকে। যেহেতু আমার সক্ষমতা ছিল, সেজন্য আমি এখানে মানে বিয়ে করেছি। যদি বিয়ে না করতাম হয়তো তখন অন্যদিকে আমার লাইফটাকে আমি সাজাইতাম, হয়তো পড়াশোনায় বেশি ফোকাস থাকতাম, মানে ওই জিনিসটা এড়িয়ে চলতো। আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি এই কারণে যে আপনি অনেক সময় দেখা যায় যে কেউ যখন কাউকে পছন্দ করে, এইখানে এসেও কিন্তু অনেক সময় নেয়। দেখা যায় যে 1 বছর 2 বছর পর্যন্ত সময় নিচ্ছে একে অপরকে পছন্দ করে এই জায়গাটাতে। বাট আপনি যেমনটি বলছিলেন যে মাহে রমাদানে আপনাদের প্রথম পরিচয়, এবং আপনি এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি বিয়ে করবেন, এবং আপনি ঈদের পরেই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত মানুষকে হচ্ছে আপনি প্রস্তাবটা পাঠিয়েছেন। তো এই জায়গাটাতে আমাদের সোসাইটিতে যেটা ব্যাড প্র্যাকটিস আছে, এবং এই প্র্যাকটিসের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে যেমন হচ্ছে অশান্তি দেখা যায়, এবং এটা কিন্তু ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। সো এই জায়গাটাতে আপনি যেহেতু চমৎকার একটা ডিসিশন নিয়েছেন, আমি সে কারণে আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। আমি একটু আবার সালমার কাছে আসি। আপনি তখন আপনার আসলে ফিলিংসটা কেমন ছিল যখন সে আসলে আপনি তখন ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছেন, বাট সেই মোমেন্টেই আপনাকে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের একজন সিনিয়র, আপনার এলাকার একজন সিনিয়র আপনাকে হচ্ছে বিয়ের প্রস্তাব দিয়ে বসতে সরাসরি? আমাদের ফ্যামিলি থেকে তো আমাকে ঢাকায় না পাঠানোর একটা ইয়ে ছিল। তাদের মেইন কনসার্ন ছিল যে ঢাকায় আসলে আমি চেঞ্জ হয়ে যাব, আচ্ছা, অনেকটা পরিবেশের সাথে অনেকটা পরিবর্তন হয়ে যাব, মানে চেঞ্জ বলতে নেগেটিভ অর্থে। হ্যাঁ, ওটা তারা ভয় পাচ্ছিল আর কি। আর যেহেতু আমার বাবার 5টা মেয়ে সন্তান, সে সবকিছু নিয়ে অনেক সিকিউর থাকতে পছন্দ করে। তো আমার বাবা আমাকে মানে রেখে যাওয়ার সময় বলতেছিল যে মা, তোমাকে আমি যেভাবে রেখে যাচ্ছি সম্মানের সাথে, আমি যেন তোমাকে সেই সম্মানের সাথে গ্রহণ করতে পারি, মানে যাতে আমাকে অসম্মানিত না হয়। আমি তোমাকে সবকিছুর বিরুদ্ধে এসে আমি তোমাকে এখানে দিয়ে যাচ্ছি, তুমি আমার মানটা রেখো। তো আরেকটা জিনিস ছিল, আমাদের চট্টগ্রামের মেয়েদেরকে বাইরে বিয়ে দিতে চায় না। ওটা আমাকে কোলাকুলি বলে আমার আব্বু, যে দেখো তোমার এখানে অনেক সুযোগ আসবে, সব সুযোগকে তুমি গ্রহণ করো না, আগে আমাদেরকে জানাবা, আমি তোমার বন্ধুর মতো। তো আর আমি আমার ফ্যামিলির সাথে খুবই ফ্রেন্ডলি, তো সেই জায়গা থেকে তারা আমাকে সবসময় সব কোলাকুলি ভাবে বলতো, আমি সবকিছু বলতাম। তো ওই জায়গা থেকে আমার বিয়ে করার কোনো প্রস্তাব এর মধ্যে আসেনি, আমাকে বাড়ি থেকে কোনোদিন বলেনি বিয়ে দিবি। আমার বোনেরা আবার বিবাহিত, তারা না খুব চাপে পড়ে বিয়ে করেছে, যেহেতু তারা মেয়ে অনেক ছোটরা বড় হয়ে যাচ্ছে, 5টা বোন। তো প্রথম 3 জনকে বাধ্য করেই বিয়ে দেওয়া হয়েছে। আমার আব্বু অনার্স পর্যন্ত পড়াইছে সবাইকে, তারপর বিয়ে দিয়েছিল আর কি। তো
ওই আপুরা আবার আমাকে বিয়ে দিতে চায় না, ওরা ভাবছে যে পড়াশোনা শেষ করবে, জব করবে, তারপর বিয়ে। ওরা তো নিজেরাই সাফারার, মানে জব পেয়েও করতে পারেনি, একজন আরেকজন জব করে কিন্তু পড়াশোনাটা নার্সিং এর জব করেন, উনি চাচ্ছিল উনি আর একটু ভালো করতে, মানে সবাই এই অবস্থা আছে, এই জন্য আমাকে বিয়ে দিবে না। তো পরবর্তীতে উনি যখন প্রস্তাব দেয়, আমি সরাসরি আমার মাকেই বলি যে আম্মু ওই যে ছেলেটা আপনার সাথে কথা বলছে সে আমাকে প্রস্তাব দিয়েছে। আমার মা শোনার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, আমি মানে আমি তোমার বাবাকে বলে দেবো। মানে উনি খুশি, মানে উনি এর আগে থেকে মনে হয় না যেন প্রস্তাব, উনি কি তখন পর্যন্ত রায়হানকে দেখেছে? হ্যাঁ, এর মধ্যে একবার দেখা হয়েছে। উনি ঢাকা আসছিলেন তখন দেখা হয়েছে? না, আমি হচ্ছে ওই ঈদের সময় বাইক নিয়ে সবগুলো যারা ছিল তখন হচ্ছে আমি আমাদের যে এলাকা সংগঠন ওইটার মেবি দফতর সম্পাদক ছিলাম, মানে আমার একটা চিন্তা ছিল যে আমি সভাপতি হব আর কি। পরবর্তীতে আমি সভাপতি হয়েছি। তো আমাদের এলাকা সংগঠনের ইলেকশন হয় আর কি। তো ইলেকশনে ভোট পাওয়ার একটা ওয়ে হচ্ছে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করা আর কি। তো ঈদের দিন আমি মোটামুটি সব জায়গায় গিয়েছি আর কি, সবার সাথে সালাম বিনিময় করে আসছি, ওই আশেপাশে যারা আছে। তো যাওয়ার সময় ওদের বাড়ি হয়ে আসছিলাম আর কি। হ্যাঁ, ওর আম্মুরে সালাম দিয়ে আসছিলাম। তো ওই সময় একবার দেখছিল আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আন্টির সাথে সাথে আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ, আমার মাই বেশি রাজি ছিল, তারপর আব্বুকে জানানো। পরবর্তীতে তারা বলছিল যে এখন করবে নাকি আর একটু পরে, এটা নিয়ে একটু দ্বিধা, মানে একটু ছিলাম, 1 মাস এরকম। পরে সিদ্ধান্ত নিলাম যেহেতু হবেই, তাহলে মানে কেন ওটাকে আমরা অন্যভাবে করি, তাড়াতাড়ি কেন নয়। তো আমার আপুদেরকে আমি বুঝাই, 2টা আপু আমার কথা শুনে, বাকি আপুটা আমার সাথে 3 মাস যোগাযোগ বন্ধ রাখে। সে চাচ্ছিল না কোনোভাবে, যে আপুর সাথে আমি থাকতাম ওই যে বললাম, উনি রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে বিয়ের পরে সবাই সুন্দরভাবে মেনে নেয়। এখন দেখা যায় সবাই আমার চেয়ে আর ওনাকে বেশি ভালোবাসে। আপনাদের তাহলে বিয়ের বয়স কতদিন হলো? 3 বছর হলো। কয়েকদিন আগে 12 রবিউল আউয়াল হলো। আমাদের বিয়েটা হয়েছিল 12 রবিউল আউয়াল। ইংরেজি মাসটা তারিখটা মনে রাখিনি ইচ্ছে করে। তো 12 রবিউল আউয়াল 3 বছর পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের কোনো সন্তান তো এখনো নেই? ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা বিষয় কি, আমাদের সোসাইটিতে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, আপনি যদিও বলেছেন যে বিগত 10 বছরে হয়তো কিছুটা সিনারিও চেঞ্জ হয়েছে, বাট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তাদের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে বিয়েটাকে মোটা দাগে অনেক বড় একটা প্রতিবন্ধকতা মনে করে। আপনি আমার যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনি আসলে সেই প্রতিবন্ধকতাকে আপনি ওভারকাম করে আপনি আজকে এই জায়গায় এসেছেন এবং আপনার পার্টনারকে সাথে নিয়ে অলরেডি আপনি বলা যায় যে ডাকসু জয় করেছেন। সো আমাদের সোসাইটিতে যারা আসলে একটু আর্লি এজে বিয়ে করতে চায়, ইনফ্যাক্ট একটা আর্লি এজ নেটিভ একটা ডিবেট আছে আসলে, যে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় লেভেলে যারা আসলে বিয়ে করতে চায় এদের উদ্দেশ্যে আপনি আসলে কি মেসেজ দিবেন? দেখুন, অনেকেই আসলে জিনিসটাকে ফ্যান্টাসাইজ করে, জেনারেলাইজ করে। আমি এই দুইটার বাইরে থাকতে চাই। বিয়ে একটা খুবই সিরিয়াস ম্যাটার এবং সোশ্যাল ম্যাটার। তো এখানে খুবই ক্যালকুলেটিভ হওয়াটা অনেক বেশি জরুরি। ধরেন আমাদেরকে দেখে এখনই অনেকে উৎসাহিত হচ্ছে, এই উৎসাহিত হওয়াটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট এই উৎসাহের উপর ভিত্তি করে যদি আপনি সবকিছুকে একপাক্ষিকভাবে চিন্তা করেন তাহলে ইউ আর ইন সিরিয়াস ডেঞ্জার। আমি বিয়েকে মনে করি একটা সোশ্যাল ম্যাটার এবং একটা সিরিয়াস জিনিস, কারণ একজন মানুষের সাথে আপনি 50, 60, 70 বছর থাকার সিদ্ধান্ত নিচ্ছেন সারা জীবনের জন্য। তো এই সিদ্ধান্তটা খুবই ভেবেচিন্তে নেওয়া উচিত আর কি। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে কোনো মানে পার্টিকুলার এক্সাম্পলকে ফ্যান্টাসাইজ না করে বরং নিজের অবস্থানটা বোঝা জরুরি, যে আমি আসলে দুইটা ব্যক্তির রিলেশনশিপ হ্যান্ডেল করার মতো ইনাফ ম্যাচিউরড কিনা। সো এই ম্যাচিউরিটি মাপার একটা ওয়ে আছে আর কি, যে আমি ম্যাচিউরড কিনা। দেখবেন, আমি বিশ্বাস করি, ধরেন দুইটা মানুষ, ও একজন আমি একজন, আমরা মনে করি যে বিয়ে করা মানে হচ্ছে রাতারাতি দুইটা মানুষ সিমিলার হয়ে যাওয়া। এটা আর একটা ভুল ধারণা। ওর ভিন্ন ধরনের রুচি আছে, ওর কালার চয়েস ভিন্ন, ওর খাদ্যাভ্যাস ভিন্ন, ওর এক ধরনের চয়েস আছে, আবার আমার পার্সোনাল লাইফ, আমার কিছু চয়েস আছে। তো আমি ম্যাচিউরড কিনা যে বুঝতে হবে যদি আমি এই যে মাল্টিপল কালচারের মধ্যে নিজের অ্যাডপ্ট করাইতে পারি। ধরেন যদি আরেকজনের সম্পূর্ণ ভিন্ন একটা অভ্যাসকে আমি মানে সিমিলারলি রেসপেক্ট করতে পারি, তখন আমি বুঝবো যে না, আমি দুইটা
মানে রিলেশনশিপ একই সাথে সামলাতে পারবো আর কি। তো কারো যদি এই ম্যাচিউরিটি না থাকে, কারো কাছে যদি মনে হয় যে না ওর বিয়ে করছি মানে আমার সবকিছু ওর উপর চাপাই দেবো অথবা সবকিছু একরকম হয়ে যাবে, সো তার এখনো বিয়ের বয়স হয় না, তার বয়স 40 হলো, সরি টু সে। তো আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে মানে আমার যারা বন্ধু, ছোট ভাই, বড় ভাইরা আছে, তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ডোন্ট ফ্যান্টাসাইজ ম্যারেজ, ডোন্ট জেনারেলাইজ ম্যারেজ। যদি আপনি ফিল করেন যে ইউ হ্যাভ ইনাফ ক্যাপাসিটি টু রেসপেক্ট ইচ আদার, তখন আপনি বিয়ে করতে পারেন। অ্যান্ড এট দ্য সেম টাইম পয়সা যেন পকেটে থাকে। মানে পয়সা নট নেসেসারিলি যে আপনার লাখ লাখ টাকা থাকতে হবে, অন্তত আপনার দুইজন মানুষ চলার মতো মানে স্বাভাবিক মাত্রায় চলার মতো টাকা পয়সা যেন আপনার থাকে। কারণ গার্ডিয়ান যদি দায়িত্ব নেয় টাকা পয়সার ব্যাপারটা, গার্ডিয়ান দিলেও আমি ডিসকারেজ করব। কারণ ধরেন আপনি যখন লিডার হচ্ছেন, মানে আমি ফ্যামিলিকে কল্পনা করি একটা ইনস্টিটিউশন হিসেবে। ধরেন আমাদের একাডেমিক ইনস্টিটিউশন আছে, অনেকগুলো কালচারাল ইনস্টিটিউশন আছে, ফ্যামিলি একটা ইনস্টিটিউশন। সো আপনি যখন ওই ইনস্টিটিউশনকে লিড করবেন তখন আপনার সেলফ ডিপেন্ডেন্সটা অনেক জরুরি। হ্যাঁ, সো আপনার ওই হ্যাডমটা থাকতে হবে আর কি, সহজ বাংলায় বললে, যে আমি আমার ইনস্টিটিউশন সামলাইতে পারবো। এর পরেও যদি কেউ ফাইন্যান্স করে বাইরে থেকে, যেটাকে আমরা ক্রাউড ফান্ডিং বলি, বাবা দিতে পারে, শ্বশুর দিতে পারে, অন্য জায়গা থেকে সাপোর্ট আসতে পারে, এটা হচ্ছে আমার জন্য এক্সট্রা। মানে ক্রাউড ফান্ডিং আমি প্রচলিত অর্থেই বললাম আর কি, আধুনিক অর্থে। তো যদি অন্য কেউ ফাইন্যান্স করে সেটা তো আমার জন্য এক্সট্রা একটা পাওয়া, বাট তারপর আমি বিশ্বাস করি তার পার্সোনালি হ্যাডমটা থাকা উচিত যে আমার ইনস্টিটিউশন আমি লিড করতে পারবো। আমার ইনস্টিটিউশনে যে মানুষগুলো যুক্ত হবে, যেমন ওয়াইফ, বাচ্চা কাচ্চা থাকলে, অথবা আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, এই যে ইনস্টিটিউশনের যে অর্গানগুলো, এগুলোকে আমি ওয়েল ফাংশন করাতে পারবো, তাহলে তার বিয়ের দিকে যাওয়া উচিত আর কি। অন্তত এই সেলফ ডিপেন্ডেন্সটা দরকার। আচ্ছা, একটা ঘটনা আমরা মাঝে মধ্যে দেখি, একটা বিষয়ে কিছু কিছু কেস হচ্ছে আমাদের সামনে আসে, যে বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু ছেলে মেয়ে তারা হচ্ছে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে হচ্ছে বিয়ে করে ফেলে, এবং দেখা যায় যে তাদের পড়াশোনা যখন শেষ পর্যায়ে, তারা যখন মাস্টার্স করে বা হচ্ছে চাকরির জব মার্কেটে আছে, এই মুহূর্তে তাদের বিয়েটা হচ্ছে তারা সেপারেট হয়ে যায়। তো হয়তো কেউ ইন্টেনশনালি করে কিনা আমি এটা তো জানি না, যে কোনো কারণেই করুক, এই ঘটনাটা এটা যদি রিপিটেডলি ঘটে, তখন আসলে এই আর্লি ম্যারেজের বিষয়টা কি আমরা কোনো প্রশ্নের মুখোমুখি দেখি কিনা? বিষয়টা হচ্ছে এখানে আমাদের সোশ্যাল কিছু স্টিগমা আছে। ধরেন একজন মানুষ যখন বিয়ে করতে চায়, যেমন আমি ইউনিভার্সিটিতে বিয়ে করার কারণে অনেক জুনিয়ররা আমার কাছে এসে পরামর্শ চায়। তো আমি সবাইকে খুব ফ্র্যাঙ্কলি পরামর্শ দিই যে তুমি বিয়ে করতে চাচ্ছ, ইউ আর ওয়েলকাম। তুমি তো প্রেম করতে চাও না, তুমি তো অন্য একটা কালচারে যেতে চাও না, তুমি বিয়ে করতে চাইছো, দিস এ গুড ইন্টেনশন। এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে এই ইন্টেনশনের সাথে একটু সক্ষমতাটার সমন্বয় করা। তুমি সমন্বয় কিভাবে করতে পারো, তোমার ইন্টেনশনটাকে তুমি রাখো এক পাশে, এবং এটার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করো যেন তোমার জন্য একটা ভালো সঙ্গী তোমাকে ম্যানেজ করে দেয়। একই সাথে তোমার যে ইকোনমিক সাপোর্টটা দরকার, এটার জন্য তুমি টুকটাক কাজ শিখো, তুমি একটা কোচিংয়ে ক্লাস নাও অথবা টিউশন করো, যেন তুমি তোমার শিক্ষা ব্যয় একই সাথে একটা ফ্যামিলি চালানোর মতো যোগ্য হও। তো এই জায়গায় গিয়ে সমস্যা যেটা হয়, আমাদের সোসাইটি অনেক সময় আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিতে চায়। তো আপনি যখন একটা হালাল জিনিসকে মানে কি বলা যায় এখানে বার তৈরি করে দিচ্ছেন, তখন সে ডিফারেন্ট ওয়ে বেছে নেয়। যেমন আজকে যে গোপনে 1 বছর প্রথম বর্ষে বিয়ে করে মাস্টার্সে গিয়ে ছেড়ে দেয়, এই কেসগুলো কেন ঘটছে? কারণ তাদের ফ্যামিলি এখানে যুক্ত না। ধরেন একটা মেয়ের ফ্যামিলি যখন তার বিয়ের সাথে যুক্ত থাকে, সহজে চাইলে কিন্তু এই সেপারেশনটা সম্ভব না, তখন একটা সোশ্যাল বিষয় হয়ে যায়। তো এই সোশ্যাল ম্যাটারটাকে আমাদের সোসাইটি এখনো ওয়েলকাম করছে না, এটা আমাদের জন্য সমস্যাজনক। তো আমাদের আসলে এই যে মানে ওয়েস্ট তো আমাদের উপর কিছু জিনিস চাপিয়ে দিচ্ছে, এটা সত্য। তার বাইরে গিয়েও মানে জিনিসটাকে আরেকটু ফ্লেক্সিবল করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। কিছু কিছু জায়গায় হয়তো আমার তাকে সাপোর্ট করতে হবে। ধরো তোমার এখন টাকা নেই, তুমি 1 মাস সময় নেই, 1 মাসের মধ্যে কিছু করার চেষ্টা করো, পাশাপাশি আমিও তোমাকে হেল্প করছি। এই ধরনের ফ্লেক্সিবিলিটি এবং ওয়েলকামিং টোন যখন সোসাইটি থেকে থাকবে, আমাদের ফ্যামিলি থেকে থাকবে, তখন ফ্যামিলির প্রতিও তার বিরাগ ভাজন হওয়ার সুযোগ নেই। আর হচ্ছে এই গোপনে নিজেরা বিয়ে করে পরে সেপারেট হওয়ার সম্ভাবনাটাও কমবে আর কি। তো এবং একই সাথে বিয়ের যে জেনারেলাইজেশন, এটাও আমরা ঠেকাইতে পারবো। সো আমার কাছে মনে হয় ফ্যামিলির এঙ্গেজমেন্টটা জরুরি, সমাজের স্টিগমাটা ভাঙা জরুরি, তাহলে এই হালাল জিনিসের ভেতরে যে অনেক খারাপ জিনিস ঢুকে যাচ্ছে, এই জিনিসগুলো থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা পুরো ক্যাম্পাস লাইফটাই বলা যায় যে তাহলে একটি কনজুগাল লাইফ আপনারা লিড করেছেন, ইনফ্যাক্ট এখনো করছেন। আপনারা কি বিয়ের পরে হল লাইফ ছেড়ে দিয়েছেন?
আমার এখনো হলের সিট আছে, কিন্তু আমি হলে থাকি না এখন। হ্যাঁ, শুরুর দিকে আমরা মনে হয় 5-6 মাস নিজেদের হলে থাকতাম। আমার এখনো মনে আছে আমি একটা সাইকেল কিনেছিলাম, তার হল তো কার্জনের দিকে, আমার হল আবার নীলক্ষেতে, স্যার এফ রহমান হল। তো দুপুরে রাতে একসাথে খাওয়া দাওয়া করতাম তার হলে গিয়ে। তো ওটা 6 মাস ছিল, মনে হয় 5-6 মাস ছিল এরকম। আপনি কি ভাবিকে সাইকেলে নিয়ে ঘুরতেন? মাঝে মাঝে ঘুরতাম, মানে আশেপাশে ঘোরাঘুরি করতাম আর কি মাঝে মাঝে। তো সেই জায়গা থেকে 5-6 মাস আমরা নিজেদের হলে ছিলাম। এরপরে মনে হয়েছে আসলে একসাথে থাকাটা জরুরি। হ্যাঁ, আর মোটামুটি একটা ছোট্ট বাসা ভাড়া দেওয়ার মতো সক্ষমতা আমার ছিল। শুরুর দিকে ছিল না, কারণ শুরুর দিকে আমার সাংগঠনিক কাজের প্রেশারের কারণে আসলে অনেক কিছু চাইলেও করতে পারিনি। টিউশন ছিল 3টা, সেগুলো ছেড়ে দিতে হয়েছে। তো আমি তখন মানে হলে সদস্য হিসেবে ছিলাম, হলে কাজ করতে হতো। তারপর ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় দায়িত্ব ছিল আমার। সেই জায়গা থেকে মানে ইনকামের সোর্স থাকলো, সুযোগ থাকলো, সোর্সটা একটু কমিয়ে নিয়ে আসতে হয় ওদেরকে সময় দেওয়ার জন্য। তো 6 মাস পরে আমরা একসাথে বাসায় ছিলাম, কয়েকটা বাসা পরিবর্তন করেছি, এখন একটাতে প্রায় 2 বছর ধরে আছি আর কি বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু সালমার কাছে জানতে চাইবো একটা প্রশ্ন। আমার মনে হয় যে প্রশ্নটা আপনি শুনলেও উত্তরটা মনে হয় আপনাকে আমরা শোনাবো না, আপনি একটু কানে আঙ্গুল দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আপনি আমাকে একটু বলবেন যে এই 3 বছরের বিয়ের লাইফে এখন পর্যন্ত আপনি হচ্ছে রায়হানের কোন জিনিসগুলো আপনাকে খুব বেশি পীড়া দিয়েছে, কোন খারাপ দিকগুলো আপনি ফাইন্ড আউট করেছেন, এমন 2টা জিনিস বলবেন। না, আমি বলি এটা কানে আঙ্গুল দেয়া লাগবে না। তার কারণটা হচ্ছে এ ধরনের কথাবার্তা আমরা অভ্যস্ত, একে অপরের ভুল ধরিয়ে দেওয়াতে অভ্যস্ত। সুতরাং সে ক্যামেরা ধরিয়ে দিলে আই উইল বি হ্যাপি। আচ্ছা, হ্যাঁ বলেন তাহলে। ওনার যেটি গুণ, মানুষ বলে না যেটি তার ভালো গুণ সেটি তার খারাপ গুণ। উনি যে বাইরে সবসময় কাজ করে আমি অ্যাপ্রিসিয়েট করি। এই বাইরে কাজ করতে গিয়ে আবার আমাকে সময় দিতে পারে না। যেটি গুণ সেটি আবার ওনার দোষ। তো ওইটাই আর কি। মানে আর কোনো দোষ আপনি তার পুরো লাইফস্টাইল আর কোনো দোষ খুঁজে পান নাই? দোষ এখন পাচ্ছি না। মানে আপনি কি ভয় পাচ্ছেন কিনা যে আসলে দোষ বলে তাহলে পরে আমার বাসায় গেলে কিনা কি হয়? না। আচ্ছা তাহলে আপনি ভালো গুণ বলেন, আপনি বলেন যে 2টা ভালো গুণ বলেন। ভালো গুণ হচ্ছে অনেক সাপোর্টিভ। আর তারপর হচ্ছে আমার এখন পর্যন্ত যেটা বলেন নাই, ডাকসুর নির্বাচনের প্রচারণায় যেটা এখন পর্যন্ত বলেন নাই, এমন 2টা ভালো গুণ বলেন। ভালো গুণ হচ্ছে মানুষ আমাকে খারাপ বললেও সে বলে যে তুমি জানো তুমি কেমন, আমি জানি তুমি কেমন। তাহলে মানুষ কি বললো এটা তোমার দেখার বিষয় না। মানে এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তখন কে কি বললো আসলে আমার মাথায় আর আসে না। এটা অনেকটা মানে এটা সাপোর্টিভের মধ্যে পড়ে, কিন্তু এটা অন্যরকম ভালো লাগা। আরেকটা হচ্ছে যখন আমার অনেক বেশি কষ্ট লাগে তাকে বলি, সে শুনে, শোনার পর বলে যে এটা তো কিছুই না, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো হবেই। যেমন আমার ছবি নিয়ে যখন বাজে বাজে কমেন্ট করা হচ্ছিল, বাজে বাজে ক্যাপশন দেওয়া হচ্ছিল, বলছে আরে এইসব তুমি দেখো কেন, এসব তো মানে মানুষের কাজ না, মানে এটা আমরা দেখবো কেন। মানে উনি এটাকে এত ছোট বিষয় হিসেবে আমার কাছে উপস্থাপন করে, তখন আমার মনে হয় যে হ্যাঁ উনি যদি ছোট হিসেবে দেখতে পারে, কেন না আমি পারি না। তো সেই জায়গা থেকে ওই যে আমার অনেক কঠিন কঠিন বাস্তবতাগুলো নিতে অনেক সুবিধা হয়। না, একটা বিষয় কি আমি আসলে হাসির ছলে জানতে চাইলেও ব্যাপারটা মূলত আমি দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই যে একটা কনজুগাল লাইফে আসলে মানে রিলেশনশিপটা কেমন হওয়া উচিত। একজন মানুষ তার সবচেয়ে কাছের এবং আপন মানুষ, তিনি অপর মানুষটাকে আসলে কিভাবে দেখতে চাইবেন, এবং তার কোন কোন বিষয়গুলো তার সবচেয়ে বেশি ভালো লাগার থাকে, বা কোন বিষয়গুলো একজন মানুষ আসলে অপছন্দ করে, সেই জায়গা থেকে হয়তো আমাদের নিশ্চয়ই অনেক বিবাহিত দম্পতি আমাদের এই অনুষ্ঠানটা দেখেন, তারা হয়তো এখান থেকে মেসেজ নেবেন। আমি বলি আর কি, মানে ও আমার সবচেয়ে যেটা অপছন্দ করে সেটা হচ্ছে ও অনেক ছবি তুলতে পছন্দ করে, কিন্তু আমি ছবি তুলতে পছন্দ করি কম। আচ্ছা, তো যে কোনো জায়গায় গেলে আমি কিছু ছবি তুলে দিই, তো অনেক ছবি তুলতে চাই, পরে আমি ছবি তুলে দিই। এটা নিয়ে তার একটা অভিযোগ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমি তো আমার কাজের অনেকগুলো পরিসর আছে, সবগুলোর উপরে আমি আসলে আমার সংগঠনকে, ইসলামী ছাত্র শিবিরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি আর কি। তো এটা নিয়ে তার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে সে আমাকে বলে যে ছাত্র শিবিরকে আমার সতীন, যে মানে আপনি তাকে এত বেশি সময় দিন। অনেক সময় আমি রাতে 12টায় বাসায় যাই, ইভেন এমনও হয় যে 1টায় 2টায় যাই, আবার অনেক সময় বিভিন্ন আমি 2টা পর্যন্ত জেগে আছি, আসলে দরজা খুলে দিব, 2টায় কল দিয়ে বলে যে ঘুমাই না।
মানে তখন ইচ্ছে করে। তো তারপরেও ও জিনিসগুলো মানিয়ে নিয়েছে, না হলে তো আসলে আমার সবকিছু ম্যানেজ করা ওয়ান্ডারফুলি সম্ভব হতো না আর কি। তো এটা একটা আমার দোষ, দোষ বলতে আমার দুর্বলতা আর কি। হ্যাঁ, এই দুটো সে না বললে আমি নিজ দায়িত্বে বলে দিলাম আর কি। আচ্ছা, এবার আমি তার তো দোষ জানতে চাওয়াটা আবার আমার জন্য হচ্ছে ধৃষ্টতা হবে, আমি একটু তার গুণ জানতে চাই। দুইটা গুণ বলেন। দোষ বলেন, আমাকে বলেন না, বুঝছেন? না, গুণ তো অনেক। হ্যাঁ, গুণ ধরেন আমরা যখন মানে বিয়ে করেছিলাম শুরুর দিকে, তখন আমার ফিক্সড ইনকাম ছিল 5,000 টাকা, আমাদের বাসা ভাড়া ছিল 6,000 টাকা। তো ইট ওয়াজ আ ডিলেমেটিক সিচুয়েশন যে আমি আসলে কেমনে করব। বাট আমার লাইফে আমি কখনো হতাশ হইনি আর কি। আমার কাছে মনে হয়েছে আমার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, আমার কাজ চেষ্টা করে যাওয়া, বাকিটা আল্লাহ ম্যানেজ করে নেবে আর কি। তো ওই সময় আসলে 5,000 টাকা যখন আপনি ইনকাম করেন, সেই মুহূর্তে আপনি প্রথম দিকে যেমনটা বলছিলেন যে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি রয়েছে বলে আপনি বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়েছেন, মানে মাত্র 5,000 টাকা ইনকাম করেন, এটাকে আপনি মানে মাঝখানে যে যখন আমরা 6 মাস পরে বাসা নিয়েছি, হ্যাঁ, তো ওই 6 মাসের মধ্যে আমার সাংগঠনিক অনেক দায়িত্ব আসে। দায়িত্ব আসার ফলে আসলে অনেক কিছু ছেড়ে দিতে হয় ওই সময়। যেমন আমার 2টা টিউশন ছিল, তো নিয়মিত যেতে না পারার কারণে একটা ছেড়ে দিয়েছি। তো ওখান থেকে আমি প্রায় 15-20 হাজার টাকা পেতাম তখন। তো ওই সময় আমার ফিক্সড ইনকাম হয়ে যায় 5,000 টাকা। তো 5,000 টাকা হয়ে যাওয়ার পরে তখন আমরা বাসা নিই, বাসা ভাড়া ছিল 6,000 টাকা। তো সে একটা ছোট্ট বৃত্তি পেত 4,000 টাকা একটা প্রতিষ্ঠান থেকে, টোটাল আমার 10,000 টাকা ছিল আর কি। তো আমার কাছে কখনো মনে হয় নাই যে আমরা 10,000 টাকা দিয়ে একটা মাস চলতেছি, বাট আমরা গরিবী হালতে আছি। সো এটার জন্য মানে পরিপূর্ণ ক্রেডিট আমি তারে দিব। তার কারণটা হচ্ছে মানে খুবই অল্পে তুষ্ট থেকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে একটা পিসফুল লাইফ লিড করা যায়। মানে এই জিনিসটা তখনই সম্ভব যখন দুইটা মানুষের মধ্যে এই বোঝাপড়াটা থাকে, এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। আপনি দেখবেন যে বর্তমান সময় অনেক প্রেমের কথাবার্তা হয় না, বোঝাপড়ার ব্যাপার হয় না। দেখবেন 3 বছর প্রেম করে বিয়ে করছে, 1 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, অসংখ্য কেস আছে। তার কারণটা হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা টাইম এন্ড ওভার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যখন বিয়ের পরে তার কারি এক্সপেকটেশন, তো এগুলো ফুলফিল করতে না পারলে তার আবার সন্দেহ তৈরি হয় যে তুমি আগে আমাকে যেভাবে ভালোবাসতে এখন কি সেভাবে ভালোবাসো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের স্বাচ্ছন্দ্য ছিল, আমাদের সংকট ছিল, এই দুইটা সময়ে মানে তার জায়গা থেকে হি হ্যান্ডেলড এভরিথিং ওয়ান্ডারফুলি। এবং আমার ব্যক্তিগতভাবে অনেক কঠিন সিচুয়েশন আসছে বিভিন্ন জায়গায়, এই কঠিন সিচুয়েশনে সে ছায়ার মতো ছিল। হ্যাঁ, এবং তার মানে গুণ তো আসলে এভাবে মানে আমি ডিসক্রাইব করতে পারবো না, অনেক গুণ তার। যেমন সে অ্যাক্টিভিজম ফ্যামিলি দুটো একসাথে সামলাইতে পারে। তারপর হচ্ছে ধরেন যে কোনো কিছুকে সে খুব সহজেই মেনে নিতে পারে কোনো কিছু বোঝানোর পরে। থার্ডলি হচ্ছে মানে বাসাটা সে তো ফুলের বাগান বানায় রাখছে। হ্যাঁ, মানে তার সবকিছু গুছিয়ে রাখার এক ধরনের ক্যাপাসিটি আছে, যেটা আমার নাই। আবার আমি খুব অগোছালো মানুষ, নরমালি ছেলেরা যেমনটা হয়। হ্যাঁ, আমি নরমাল ছেলেদের চেয়ে একটু ভালো আর কি, মানে মোটামুটি গুছিয়ে রাখতে অভ্যস্ত, কিন্তু মানে সে পুরো জিনিসটাকে গুছিয়ে রাখে। তো ওভারঅল আর কি মানে একটা মেয়ে হিসেবে যে সীমাবদ্ধতাগুলো থাকে সেগুলোকে কাটিয়ে উঠে আবার ডাকসুর মতো একটা জায়গায় কন্ট্রিবিউট করা, এটা তো ওয়ান্ডারফুল। এই জিনিসটা খুব বেশি মানুষের মধ্যে থাকে না আর কি। আচ্ছা, আপনি তো শিবিরের সাথে জড়িত হয়েছেন যেমনটি বলছিলেন ইন্টারে যখন পড়াশোনা 2016 সালে। তখন থেকে আপনি কখন শিবিরের সাথে জড়িত হলেন? শিবিরের সাথে আমি জড়িত হইনি, হবো না। মানে যদি আমার সতীন বললো না, পছন্দই তো করি না। মানে শিবিরের সাথে জড়িত হওয়া বলতে আমি তো শিবির আমার সাথে জড়িত হয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে সে আসলে শিবির কিংবা ছাত্রী সংস্থার সাথে যুক্ত না। তবে ধরেন সমাজের যে ওয়েলফেয়ার কাজগুলো সেখানে সে কন্ট্রিবিউট করে। তোমার একটা প্ল্যাটফর্ম আছে না, অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন, কি কাজ করেন সেখানে? সেখান থেকে কাজ হয়েছে হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আমরা সেমিনার করেছি একটা, ফাহামিদুর রহমান স্যার ছিলেন উপস্থিত। আর হচ্ছে মাতৃত্বকালীন ছুটি নিয়ে, এটা কিন্তু আমরাই প্রথম দাবি তুলেছিলাম। তারপর হচ্ছে সাইলেন্ট কর্নার করা, তারপর হচ্ছে কমন রুম ক্যাফেটেরিয়াগুলোতে পানির ফিল্টার দেওয়া, আর স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া, এগুলো নিয়ে আমি দীর্ঘদিন মানে আগস্ট পরবর্তী সময়ে কাজ করছি। এখন কি আপনি ওই প্ল্যাটফর্মের উদ্যোগেই কাজ করবেন না? এখন তো আমি ডাকসুর যেহেতু প্রতিনিধি সেই হিসেবে কাজ করতে পারবো। ওই প্ল্যাটফর্মটাতে আমার বোনেরা কাজ করে এখন, তাদের সাথে আমি অবশ্যই সহযোগিতা করব, সেই সাথে আমি আমার কাজটা দায়িত্বটা পালন করব। আচ্ছা, রায়হান কখনো আপনাকে ছাত্র সংস্থা করতে মানে ফোর্স করে না?
ফোর্স করে না, কিন্তু সাজেশন দিছিল যে যেতে পারো। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি জানেন দেখছিলাম না, দেখছিলাম দাওয়াতও পেয়েছিলাম, কিন্তু আমার সাথে আমার মনে হয়েছে যে আমার যেমন চিন্তা ভাবনা সেগুলোর সাথে যায়নি। মানে আমি যেটা সবসময় মনে করি সেটা হচ্ছে মানে আমি তাকে এক্সপ্লোর করার সুযোগ দিয়েছি। যেমন ছাত্রী সংস্থা সম্পর্কে আমি তাকে বলেছি, বাংলাদেশে আরও যতগুলো এরকম সংগঠন আছে আমি তাকে এক্সপ্লোর করার সুযোগ দিয়েছি। কারণ ধরেন এই জিনিস আমাকে যদি কেউ আসলে বাধ্য হয়ে শিবির করতে বলতো, আমি হয়তো 1 বছর থাকতাম, 2 বছর থাকতাম, কিন্তু ভেতর থেকে সেটাকে ফিল করে লম্বা একটা সময় ধরে টিকে থাকা এটা সম্ভব না আর কি। সে জায়গা থেকে আমি তাকে মানে দাওয়াত দিয়েছি, এরকম ছাত্রী সংস্থার দাওয়াত দেওয়ার সুযোগ তো আমার নাই, আমি তাকে এক্সপ্লোর করার সুযোগ দিয়েছি যে তুমি সবগুলো এক্সপ্লোর করো, কিন্তু একটা জিনিস মেনটেন করো, সেটা হচ্ছে তুমি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, হকের জন্য কোনো কাজ করতেছো। তো তার মনে হয়েছে না বেসিক যে দিনই বোঝাপড়া সেটা তো সে মানে আমার পক্ষ থেকে কিংবা আমাদের বাসায় বিশাল লাইব্রেরি আছে, বই পড়ে শিখতে পারছে। সে বরং যেই কাজগুলোতে আসলে ছাত্রী সংস্থা সরাসরি কন্ট্রিবিউট করতে পারছে না সেগুলোতে সে নিজ দিয়ে কাজ করুক। যেমন ছাত্রী সংস্থার নিজস্ব একটা কাঠামো আছে, তো সে যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে আমি কাঠামোতে না থেকে মানে আমি আমার মতো করে কাজ করি, ওভারঅল সবকিছু মিলালে তো মানে কালেকটিভলি শিক্ষার্থীদের উপকার হচ্ছে। তা আমি তার এই মতামতটাকে ওয়েলকাম করেছি। আমি ফোর্স তো মানে করা তো আমার ক্যারেক্টারের সাথে যায় না, আমি কাউকে জীবনে ফোর্স করি নাই, ইভেন আমার নিজেকেও আমি কখনো ফোর্স করি না। সে জায়গা থেকে সে যেহেতু এটা করেছে, অ্যান্ড আই থট যে সে যেটা করছে এটা ভালো কাজ, এবং এই ভালো কাজে একজন ব্যক্তি হিসেবে, মুসলিম হিসেবে এবং হাজবেন্ড হিসেবে আমার এখানে কোঅপারেট করা দরকার। আমি তার কাজে সবসময় কোঅপারেট করেছি। আচ্ছা, একটা বিষয় কি আপনি মানে চিন্তা করেছেন কিনা এইভাবে যে আপনার যিনি ওয়াইফ তিনি ডাকসুতে কিন্তু সম্ভবত আপনার উপরের কোনো গ্রেডে আছে, আপনি কার্যনির্বাহী সদস্য, আপনার ওয়াইফ হচ্ছেন একটি সম্পাদকীয় পদে, তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তো ব্যাপারটি আসলে আপনি কিভাবে ভাবেন বা কিভাবে চিন্তা করেন? না, আমি এই জিনিসটাই খুব পজিটিভলি নিই আর কি। যেমন আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের সাথে মানে পুরো একটা মানে সোশিও ইকোনমিক কালচার জড়িত। যেমন আপনি যখন উপর নিচের হিসাব করছেন, আপনি কিন্তু ধরেই নিয়েছেন সাবকনশিয়াস মাইন্ডে যে পুরুষ মানে উপরে থাকে আর নারীর নিচে থাকে, সোসাইটির এটা চিন্তা আর কি। তো আমার বিষয় হচ্ছে আসলে কে উপরে থাকবে কে নিচে থাকবে, ইট ডিপেন্ডস অন হিজ অর হার কোয়ালিটি। ধরেন বাংলাদেশে একসময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন যদি চিন্তা করেন যে খালেদা জিয়া তো সব পুরুষের উপরে, মানে বিষয়টা আসলে এভাবে না, মানে জেন্ডার বেসড না। যেমন ধরেন কমন রুম ক্যাফেটেরিয়া, এই পদটাতে সাধারণত নারীরাই থাকেন, হ্যাঁ, এবং যেহেতু স্পেসটা নারীদের জন্য, তো সেখান থেকে মানে তার জিতে আসাটা আমার জন্য আনন্দের। এবং আপনি খেয়াল করে দেখবেন ও যখন জয়লাভ করে, যখন আমি তার হাত উঁচু করে ধরেছিলাম আর কি, এটা আইকনিক মোমেন্ট হয়ে গেছে এখন। কারণটা হচ্ছে আই উড লাইক টু সেলিব্রেট এভরি সাকসেস, যেমন না যে সে আমার উপরে কে আমার নিচে কে উপরে, এই জিনিসটাকে মানে ইরেসপেক্টিভ অফ উঁচু নিচু আমাদের দেখতে হবে সে তার কন্ট্রিবিউশনের জায়গায় যেতে পারছে কিনা। সে তার কন্ট্রিবিউশনের জায়গায় গেছে, আই সেলিব্রেটেড ইট, এবং আমি আমার জায়গা থেকে কন্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছি। দ্যাটস ওয়াই মানে আমি নিজের অবস্থানটাকে নিজের মতো করে চিন্তা করি আর কি। তো সে যদি আরো উপরে যায়, হ্যাঁ, আই উইল বি মোর হ্যাপি অ্যান্ড নো আদার will be happier than me. আচ্ছা, রায়হানের রেজাল্ট যখন হলো, আমরা ভিডিওতে দেখেছি আপনি তখন তাকে মানে কাইন্ড অফ হাগ করেছেন। ব্যাপারটা কি ইন্টেনশনালি করেছেন না আসলে হয়ে গেছে? ব্যাপারটা হয়ে গেছে ব্যাপারটা, কারণ হচ্ছিল আমাদের সম্পাদকীয় পদগুলোতে রাত থেকেই তো রেজাল্ট দেওয়া হচ্ছিল, তখন বুঝতে পারছিলাম যে সব হলে আমরা অনেক এগিয়ে আছি, কিন্তু সদস্য পদগুলোতে বোঝা যাচ্ছিল না, কারণ 200+ মানুষের রেজাল্ট যখন বলা হচ্ছিল আমাদের পক্ষ মনে রাখা সম্ভব না কে এগিয়ে আছে এবং কে হবে এটা বোঝা যাচ্ছিল না। তখন মানে একদম ওনাদের রেজাল্ট যখন হচ্ছিল, প্রত্যেকটা সদস্য কিন্তু বিপি অথবা যে পদ সম্পাদকীয় ওদের থেকে বেশি টেনশনে ছিল। ওনাদের চেহারা দেখলে বুঝবেন যে ওনারা মানে অনেক টেনশন। তো আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না। তো ইতিমধ্যে 4000 অনেকে পেয়েছে, 10,000 একজনে পাইছে, সর্বমিত্র আর তামান্নাপুর রেজাল্ট শোনার পরে হয়েছে। তো এই রেজাল্টগুলো শোনার পর মনে হচ্ছিল যে এখানে 5000 আপ পাইলে হবে। তো ওনার রেজাল্ট যখন হয় 5000 বলছে, পরবর্তী শব্দটা আমি শুনিনি, মানে আবার বুঝে গিয়েছি ওনার আমি অনেক চঞ্চল, তো মানে ওইটা আনইনটেনশনালি হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আপনি বারবার তাকে সম্বোধন করতে গিয়ে ওনার বলছেন, আপনারা পারিবারিক জীবনে কি আসলে আপনাদের সম্বোধনটা কি আপনি নাকি তুমি? আপনি এখনো রয়ে গেছে। আচ্ছা, মানে কখনো মনে হয় না যে আমাদেরকে একটু তুমিতে নামা উচিত? না, আসে না তো।
সিনিয়র না, ডিপার্টমেন্টের সিনিয়র। আচ্ছা, উনি তো হচ্ছে তার যে সম্পাদকীয় বিভাগ রয়েছে, কমন রুম বা হচ্ছে ক্যাফেটেরিয়া যেগুলো রয়েছে, রিডিং রুম, সেগুলো নিয়ে কাজ করবেন। আপনি কার্যনির্বাহী সদস্য হিসেবে আপনার কাজের ক্ষেত্র আসলে কোনগুলো? আমার আসলে কিছু কমফোর্টের জায়গা আছে এবং এক্সপার্টাইজের জায়গা আছে যেগুলো নিয়ে আমি গত 5 বছর ধরে ক্যাম্পাসে কাজ করেছি। আমাকে যদি আমার নাম ছাড়াও জিজ্ঞেস করেন তাহলে শিক্ষার্থীরা আমার কিছু পরিচয় বের করতে পারবে। যেমন আপনি যদি দেখেন, আমি ফার্স্ট ইয়ারের শেষ দিক থেকে আমি শিক্ষার্থীর স্কিলগুলো নিয়ে কাজ করেছি। যেমন আমাদের ক্যাম্পাসে আসলে নিয়মিত পাঠদান এবং মোটামুটি লাইব্রেরি ফেসিলিটি, টুকটাক গবেষণা, এগুলোর বাইরে আসলে স্কিল শেখার কোনো জায়গা নেই। আমাদের IML আছে, আধুনিক ভাষা ইনস্টিটিউট যেটাকে বলি, আর পাশে আছে আমাদের ব্রিটিশ কাউন্সিল। কার্যত এই দুইটা প্রতিষ্ঠান থেকে খুব কম শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তো আমি আমার নির্বাচনের প্রচারণার সময়ে বলেছি যে বর্তমান সময়ে আসলে শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে কাজ হয় না। আমাদের যে সমসাময়িক স্কিলগুলো রয়েছে, এই স্কিলগুলো যে কোনো চাকরির জন্য রিকোয়ার্ড। যেমন ধরেন আপনি ভালো ইংরেজিতে লিখতে পারেন কিনা, এটি আপনার একাডেমিক লাইফের জন্য জরুরি, আবার একই সাথে চাকরির জন্য জরুরি। তারপর আপনার CV রাইটিং স্কিলটা ভালো আছে কিনা, আপনি প্রেজেন্টেশন দিতে পারেন কিনা ভালো, আপনার পাবলিক স্পিকিং কোয়ালিটি আছে কিনা। তারপর হচ্ছে ধরেন AI এখন খুব তো ট্রেন্ডিং ইস্যু, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা কতটুকু জানি, ChatGPT কি কতটুকু আমরা মাস্টার করতে জানি আর কি। এর বাইরে হচ্ছে ধরেন আরও বিভিন্ন স্কিল রয়েছে যেগুলো এক একটা ডিপার্টমেন্টের জন্য রিকোয়ার্ড। তো আমার একটা বড় স্বপ্নের জায়গা হচ্ছে মানে এই ক্যাম্পাসটাকে মানে এই যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের আদলে গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা অ্যাভেইলেবল অনেকগুলো সুযোগ পাবে, সেই সুযোগের আলোকে তার যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করতে পারে। এটি কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে যে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা স্কিল প্রোভাইড করে, তাদের সাথে ইউনিভার্সিটি একটা কোলাবোরেট করা, তারা খুব কম মূল্যে শিক্ষার্থীর জন্য সেবাগুলো অ্যাভেলেবল করবে। আবার ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন ওয়ার্কশপ আছে, কোর্স আছে, হ্যাঁ, বিশেষ করে ইংরেজি ভাষা কেন্দ্রিক, সেগুলাকে কিভাবে আরো কম মূল্যে কিংবা বিনামূল্যে ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য অ্যাভেলেবল করা যায়, আধুনিক ভাষা ইনস্টিটিউশনটাকে কিভাবে কার্যতই আধুনিক করা যায়। হ্যাঁ, তো এটি নিয়ে আমাদের মানে অলরেডি প্ল্যানিং শুরু হয়েছে ইনশাল্লাহ। এর বাইরে হচ্ছে আমাদের আরেকটা বড় জায়গা হচ্ছে আমাদের পুরো ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন নিয়ে আলাদা কোনো ফোকাস নেই। আপনি দেখবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি কিংবা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মানে ট্রান্সলেশন স্টাডিজ নামে আলাদা কিন্তু ডিপার্টমেন্ট আছে। তো যেহেতু আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউট রয়েছে, সেটার অধীনেই আমরা একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন সেন্টার গড়ে তুলতে চাই, যেখানে বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা হবে এবং একই সাথে ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে কাজ হবে আর কি। আর হচ্ছে আমি যেহেতু খেলাধুলায় ছিলাম, আমি ফুটবল, ক্রিকেট মোটামুটি দুইটাতে ডিপার্টমেন্টে এখনও খেলি। তো সে জায়গা থেকে স্পোর্টস নিয়ে আমার প্ল্যানিং রয়েছে। গতকালকে আমরা স্পোর্টস রিলেটেড যারা আছেন তাদের সাথে বসেছি, কিভাবে মানে আরো মানে উৎসবমুখর করা যায় স্পোর্টসটাকে, সেটা নিয়ে আমাদের কাজ থাকবে ইনশাল্লাহ। বিশেষ করে শারীরিক শিক্ষা কেন্দ্রে যে ওভারঅল সুযোগ সুবিধা, সেগুলো কিভাবে ইমপ্রুভ করা যায়। এর বাইরে আপনি জানেন যে একটা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ এবং ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জটা। তো এটি কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছিলাম। দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে TEDx-এর সেশনগুলো হয়, তারপর বিভিন্ন সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। তো আমরা ইউনিভার্সিটিতে একটা কালচার তৈরি করতে চাই যে এই ইন্টেলেকচুয়াল ডিসকাশনগুলো যেন এখানে নিয়মিতই হয় আর কি। তো ওভারঅল আমাদের ইউনিভার্সিটির একটা প্যারাডাইম শিফট দরকার, যে একটা পলিটিক্যাল কালচার থেকে একটা একাডেমিক কালচারে আমরা ফেরত আসতে চাই। তো ফেরত আসার জন্য এই ওভারঅল পলিসিগত জায়গায় কাজ করার আমার চিন্তা আছে, সুযোগ আছে বলে আমি মনে করি ইনশাল্লাহ। তো সেটা নিয়ে অলরেডি আমরা প্ল্যানিং শুরু করেছি, কাজ শুরু করেছি। ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমরা পরিবর্তনটা করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা বিষয় আমরা প্রায় দেখি, ছাত্র দল বা ছাত্র লীগগুলোতে আমরা এই প্র্যাকটিসটা দেখতাম যে সেখানে আসলে শীর্ষ নেতৃত্বে বিবাহিত কোনো নেতৃত্ব আমরা দেখতাম না। ইসলামী ছাত্র শিবিরে কি শীর্ষ নেতৃত্বে বিবাহিত অবস্থায় যাওয়ার কোনো সুযোগ আছে? এইটার তো খুব রিসেন্ট এক্সাম্পল আছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি ছিলেন 2 বছর আগেই, 2023 সালে, রাফে সালমান রিফাত ভাই। উনি এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। হ্যাঁ, তো উনি যখন সেক্রেটারি ছিলেন ইউনিভার্সিটি তখনই তিনি বিয়ে করেছেন। বিবাহিত অবস্থায় উনি প্রেসিডেন্ট ছিলেন। সম্ভবত প্রেসিডেন্ট থাকাকালীন ওনার একটা বাচ্চাও ছিল, মানে শেষ দিকে সম্ভবত, আমি ভুলও হতে পারে। তো এবং উনি যখন কেন্দ্রে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক সম্পাদক হিসেবে, তখন ওনার ফ্যামিলি ছিল, বাচ্চা ছিল। তো এই জিনিসটা রেস্ট্রিকশন নাই, তবে সংগঠন থেকে এটাকে জেনারেলাইজও করা হয় না, যে কিছু বিষয় দেখে অনুমতি দেওয়া হয় আর কি, এই রেস্ট্রিকশনটা নাই।
মানে সাংবিধানিকভাবেও নাই, সাংগঠনিকভাবেও নেই। আচ্ছা, আমরা যে পরিসংখ্যান দেখেছি সেখানে সাদিক কায়েম ভিপি পদে মোর দেন 14,000 ভোট তিনি পেয়েছেন। আমরা কি এইভাবে বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে 14,000 প্লাস শিবিরের নেতাকর্মী রয়েছেন? না না, এভাবে বলার সুযোগ নেই আর কি। শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা তো অলরেডি প্রকাশ্যেই শিবিরের হয়ে কাজ করছেন, সবাই চিনেন। আমাদের এত জনশক্তি নেই। হ্যাঁ, তবে যেটা হয়েছে মানে আপনি দেখবেন 5 আগস্ট পরবর্তী সময়ে ইসলামী ছাত্র শিবিরে যে 1 বছর ব্যাপী যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো সরাসরি মানে শিক্ষার্থীদের পার্সোনাল লাইফস্টাইল ডেভেলপমেন্টে সহযোগিতা করেছে। ফলে শিক্ষার্থীরা এই আর্জেন্সিটা ফিল করছে। যারা আমাদের সরাসরি মানে একদম ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কাজ করেছে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছেন। এবং দেখবেন যে এই ভোটের পরিসংখ্যানের মধ্যে যদি আমরা হাইপোথেটিক্যালি ধরি, তাই নারী যে হলগুলো ছিল, ছাত্রীদের হল 5টা, ওই 5টা হল থেকে আমরা অনেক বেশি ভোট পেয়েছি। যেমন রোকেয়া হল, সুফিয়া কামাল হল, এখান থেকে আমরা 1000 প্লাস ভোট পেয়েছে সাদিক ভাইয়েরা, ভিপিজি, এসএজিএসরা। আর অন্যান্য হলগুলো তো প্রায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে। এটার কারণটা কি আসলে? এটার কারণটা হচ্ছে মানে আমরা এই প্রজন্মকে থেকে জেনজি প্রজন্ম বলি, যাদের কাছে আসলে মানে চটকদার স্লোগান কিংবা ইশতেহার এটা ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করে ধরেন ক্রেডিবিলিটি, লয়ালটি। অনেকে কিন্তু এমনটা বলে যে সাদিক কায়েম, তারপর হচ্ছে মহিউদ্দিন, এরপর হচ্ছে মাজহার সহ আপনাদের প্যানেলে এমন সুন্দর সুন্দর ছেলেরা আসলে প্যানেলে ছিল যে মেয়েরা ছেলেদেরকে দেখে হচ্ছে ভোট দিয়েছে। এখানে সৌন্দর্যটা শুধুমাত্র আসলে মানে দৈহিক না, দেখবেন ওদের চেয়েও স্মার্ট ছেলেরা আছে ক্যাম্পাসে, এবং ভোটারদের মধ্যেও মানে কি বলে ক্যান্ডিডেটদের মধ্যেও অনেকে দেখবেন তাদের চেয়ে মানে বাহ্যিকভাবে স্মার্ট আছে। আমার কাছে এখানে মনে হয়েছে শুধুমাত্র বাহ্যিক স্মার্টনেস দেখে মানুষরা ভোট দেয় নাই। এটা বললে আপনি মেয়েদেরকে হিউমিলিয়েট করবেন। তারা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে দেয় নাই। তারা যেটা দেখেছে সেটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তাদের পার্সোনালিটিতে কেমন, তাদের অতীত এক্সপিরিয়েন্স কেমন, তাদের যে 5 বছরের ইউনিভার্সিটি লাইফে তাদের আশেপাশের বন্ধুরা তাদের সম্পর্কে কি বলছে। তো এই জিনিসগুলো কিন্তু শিক্ষার্থীরা দেখেছে। তো যারা আসলে এই বয়ানগুলো সামনে আনছে, যেটা বলছেন যে 5 আগস্টের পরে শিক্ষার্থী বান্ধব অনেক কাজ করেছেন, নিঃসন্দেহে আপনারা কাজ করেছেন, বাট মেয়েদের জন্য স্পেশালি শিবিরের কি তেমন কোনো উল্লেখযোগ্য প্রোগ্রাম ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল। যেমন আমরা আসলে ছেলে মেয়ে আলাদা করে কোনো কাজ করিনি। আমরা দেখবেন যতগুলো ওয়েলফেয়ার কাজ করেছে সবগুলো 18টা হলের জন্য করা হয়েছে একই সাথে। হ্যাঁ, এবং বিশেষ করে যখনই কোনো নারী শিক্ষার্থী কোনো সমস্যার কথা আমাদের কাছে নিয়ে এসেছেন, আমরা সবার আগে অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যাটা সমাধান করেছি। এর বাইরে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা প্রপোর্শনেটলি নারীদেরকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো ফলে যখন দেখেছে ছেলের চেহারাও সুন্দর, পার্সোনালিটিও সুন্দর, কাজের অভিজ্ঞতাও আছে, ভেতর বাহির দুইটাই সুন্দর, দুইটাই যখন সুন্দর, তখন এটা খুব স্বাভাবিক একটা মানবীয় মানে যে মানুষ সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, এটা খুব স্বাভাবিক আর কি। তো এই আকৃষ্ট হওয়াটাকে যদি কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করে, আমি মনে করি তাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী ইনাফ ম্যাচিউরড, এবং তাদের ওই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যে তারা যাদেরকে ভোট দিচ্ছে মানে তাদের অন্তত মানে তাদের ক্রেডিবিলিটি সম্পর্কে তাদের একটা ধারণা আছে। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, যদিও আপনারা জাকসু বা জাহাঙ্গীরনগরে কেউ না, তারপরেও একটা প্রশ্ন জন পরিসরে এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে যে যেখানে পুরো প্যানেলের 25 জনের সম্ভবত 20 জন ইসলামী ছাত্র শিবিরের, সেই জায়গাতে জাকসুর ভিপি পদে কেন ছাত্র শিবিরের প্রার্থী নির্বাচিত হলেন না? এটি নিয়ে আসলে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা কাজ করছে। আপনাদের মনে কি কোনো ধোঁয়াশা কাজ করে এই ব্যাপারটা নিয়ে? না, ধোঁয়াশা কাজ করছে না। তার কারণটা হচ্ছে আপনি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করবেন তখন শিক্ষার্থীদের ম্যান্ডেটকে আপনাকে রেসপেক্ট করতে হবে। তো এখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে শিবিরের প্যানেল পুরো সবাই কিন্তু জিতেন একসাথে, অনেকেই হেরেছেন, পরাজিত হয়েছেন। তার কারণটা হচ্ছে এখানে মানুষ যেমন প্যানেল দেখে ভোট দিয়েছে, একই সাথে ওই ব্যক্তি দেখেও ভোট দিয়েছে। তো কেউ যখন দেখছে আসলে ফুল প্যানেলের ওয়েট আর ওই ব্যক্তির ওয়েট আসলে এক না, হ্যাঁ, ওই প্যানেলের কারণে ওই ব্যক্তিকে ভোট দেওয়াটা তখন আমি ম্যান্ডেটরি ফিল করি না। সে জায়গা থেকে আমাদের প্যানেল থেকেও যেমন অনেকেই মানে জয়লাভ করতে পারেননি, হয়তো জাকসুর শিক্ষার্থীরা মনে করেছে যে না, প্যানেলের বাকি যারা আছে তাদের কোয়ালিটি আছে, তাদের যোগ্যতা আছে, সেজন্য তাদেরকে ভোট দিয়েছে। আবার ভিপির ক্ষেত্রে তারা মনে করেছে না, ওনার চেয়ে যিনি বিজয়ী হয়েছেন তিনি মোর
কেপেবল, তাকে ভোট দিয়েছে। সো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিনিসগুলো হয়, হ্যাঁ, এবং এটাকে আমরা স্বাভাবিক হিসেবেই নিই এবং এটার প্রতি আমাদের রেসপেক্টও আছে। আচ্ছা, একটু সালমার কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র শিবির প্রায় 5টি ভেন্ডিং মেশিন বসিয়েছে মেয়ে শিক্ষার্থীদের জন্য। তা এটি আসলে ছাত্র শিবিরের ব্যানারে করাটা কি যৌক্তিক ছিল, নাকি এটি ডাকসু বা হচ্ছে ইনফ্যাক্ট ছাত্রী সংস্থা বা এই ধরনের অন্য কোনো প্ল্যাটফর্মের উদ্যোগে কি কাজটি করা যেত না? এই প্রস্তাবনাটা আসে আমার নিজের এবং আমার নিজের যে সংগঠন ছিল অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন, এটা থেকে। আমরা প্রথমে প্রশাসনের নিকট স্মারকলিপি নিয়ে যাই। প্রশাসন আমাদের জানায় এটা হচ্ছে খুব ছোট কাজ হলেও আমাদের বাজেট এখন সংকট আছে এবং আমাদের পাশ করে তো অনেকদিন লাগবে, আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অবস্থা এখন ভালো না, মানে এরকম একটা কজ দেখায়। তারপর বলি যে আসলে তাহলে আমরা কিভাবে করতে পারি স্যার? তো ওনারা বললো যে তোমরা পার্সোনালি যদি কোনোভাবে স্পন্সর আনতে পারো তাহলে আমাদের সমস্যা নেই। তো এটা নিয়ে আমি প্রক্টর এবং আমাদের বিসি স্যারের সাথে কথা বলি। পরবর্তীতে আমি এর আগে দুইটা সংগঠনের সাথে কথা বলি। একটা সংগঠন থেকে আমাকে দিবে বলেছে 3টা, পরবর্তীতে তারা না করে, এবং 2টা ব্যাংকের কাছেও কথা হয়েছে যে এরকম কোনো সুযোগ আছে কিনা, তারা না করে। এরপরে আমি ওনাকে জানাই যে এরকম আমি কাজ করতে চাচ্ছি, আপনাদের হেল্প প্রয়োজন। তো উনি ভাইদেরকে বলে, আমিও ভাইদের সাথে যোগাযোগ করি। তো ওনারা সিদ্ধান্ত নিল যে ওনারা স্পন্সর করবে, ওনারা শিফা এবং ছাত্র শিবির থেকে স্পন্সর করবে। তো ওনারা চাচ্ছিল যে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের ইয়াটা থাকুক, কিন্তু আমারটা তো ছোট একটা সংগঠন, এখন আমরা তো স্পন্সর করিনি। সত্য কথা, আমাদের জাস্ট প্রস্তাবনাটা আমাদের থেকে ছিল। তো এখন আমি চাচ্ছিলাম না যে এত বড় একটা জিনিস আমার নাম করে আসুক, কারণ আমি যখন এরকম করব তাহলে আমি প্রশ্নবিদ্ধ হইতে পারি, কারণ মানুষ বুঝতে চাইবে না যে স্পন্সর এনেছি। এখন তো দেখা যায় অনেকে স্পন্সর এনে নিজের নামে চালিয়ে দেয়, কিন্তু আমি ওটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছি কাজটা আসলেই যারা করেছে, যারা টাকা দিয়েছে তাদের নামটা থাকুক। তো এই জন্য ওনাদের নামেই হয়েছে। এটাকে আমি খারাপভাবে দেখছি না, কারণ ওনারা তো স্টুডেন্টদের জন্যই কাজ করে। এটা ছেলে বা মেয়ে, শিক্ষার্থীর পরিচয় হচ্ছে শিক্ষার্থী, সে ছেলে বা মেয়ে যে কোনো কিছু হতে পারে। এখানে হচ্ছে মানে অন্য সংগঠনের নামে কেন আসে না, কারণ ডাকসুর তফসিল হওয়ার আগেই কিন্তু আমাদের এই প্রসেসটা শুরু হয়েছে। কারণ এটা তৈরি করতে কিন্তু প্রায় 1.5 মাস 2 মাস সময় লাগে। তো আমরা আগে থেকে অর্ডার করেছিলাম, এগুলো প্রস্তুত হয়েছে। আমরা যেই মুহূর্তে দিব সেই সময় আসলে ডাকসুর তফসিলটা হয়ে যায়। ফলে ওই সময় একটা রেস্ট্রিকশন ছিল যে এখন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করলে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে, সুতরাং সবাই বিরত থাকো। তখন আমরা দিতে পারি নাই। ফলে যখন ডাকসু শেষ হয়েছে আমাদের আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছি, যেহেতু আগে থেকেই তৈরি ছিল এবং ওখানে ছাত্র শিবিরের এবং শিফার লোগোটুকু অলরেডি প্রস্তুত ছিল, সুতরাং আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে এটা দিয়েছি আর কি। তো যেহেতু আমাদের এখন সুযোগ আছে ডাকসুর পক্ষ থেকে করার, সামনের কাজগুলো ইনশাআল্লাহ ডাকসুর পক্ষ থেকে হবে। ওকে, আচ্ছা, আপনারা এখন ডাকসুতে সময় দিচ্ছেন, আপনাদের এই ডাকসু কেন্দ্রিক ব্যস্ততার কারণে ছাত্র শিবিরের কার্যক্রমে কি ব্যাঘাত তৈরি হবে? ব্যাঘাত তৈরি হবে না, ইনশাআল্লাহ হবে না। এই কারণে যে আসলে আমরা মাল্টিপল টাস্ক করতে অভ্যস্ত। মানে আমরা একই সাথে, আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি একই সাথে ইসলামী ছাত্র শিবিরের কাজ করেছি, 3টা প্রতিষ্ঠানে আমি শিক্ষক হিসেবে ছিলাম, আমার নিজের একাডেমিক পড়াশোনা আছে, পাশাপাশি আমি বাহরাইনের একটা প্রতিষ্ঠানের ফেলো হিসেবে কাজ করছি, আউফি প্রতিষ্ঠানটার নাম। তো ওই প্রতিষ্ঠানের ফেলো হিসেবে কাজ করেছি। এরপর টুকটাক লেখালেখি করে নিজে কন্টেন্ট তৈরি করি। ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমি হলের প্রেসিডেন্ট ছিলাম, ডিউডিএস এর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো এই মাল্টিপল কাজ করার কারণে একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে অলরেডি যে এভাবে করা যায় আর কি। তো ইনশাল্লাহ সমস্যা হবে না, আমাদের প্রত্যেকেই এই ধরনের অভ্যস্ত কাজ করে। আচ্ছা সালমা, আপনি 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি আমার জীবনে সবসময় বর্তমানকেই প্রাধান্য দিয়েছি, অতীতকে ভুলে থেকে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে বর্তমান যে অবস্থানে আছি ওই অবস্থানে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। সেই জায়গা থেকে 10 বছরের পরের সিদ্ধান্ত আমি এখনো নিইনি। আমি বর্তমানটা ভালোভাবে করি। এই বর্তমানের কাজ আমাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে 10 বছর কোথায় নিয়ে যায় সেটা আমি নিজেও দেখবো আপনাদের সাথে সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রায়হান, আপনি কোথায় দেখতে চান নিজেকে? আমি আসলে কোনো স্পেসিফিক স্টেট ঠিক করতে চাই না, তবে লাইফের কিছু ফিলসফি আছে যেগুলো আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব মেনটেন করা। তার মধ্যে একটা হচ্ছে আমার লাইফের মানে আমি যাই করি না কেন সোশ্যাল ওয়েলফেয়ার আমার রক্তে মিশে আছে, এটা আমি করেই যাব। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে আমি পড়াশোনা করতে অভ্যস্ত, পড়াশোনা করতে পছন্দ করি। সো বাংলাদেশে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে এতদিনে এবং আসলেই বাংলাদেশ
কে যেভাবে নির্মাণ করা দরকার একটা রাষ্ট্র হিসেবে, সে নির্মাণের ক্ষেত্রে আমার ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশনটা থাকবে। তো এই দুটো হচ্ছে আমার লাইফের কোর ফিলোসফি আর কি। এর বাইরে রাজনীতিতে অংশগ্রহণ করার চিন্তা আছে, বাট টাইম উইল সে যে আসলে পার্টিসিপেট করছি কিনা। তো 10 বছর পরে আমি আসলে মানে কেরিয়ারের জায়গা যদি বলেন, তাহলে আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে বেশি কমফোর্টেবল ফিল করি। হয়তো কোনো না কোনো পর্যায়ে শিক্ষকতা করব। আর হচ্ছে মানে আমার এই সোশ্যাল ওয়ার্ক নিয়ে যদি চিন্তা আছে, এই কেন্দ্রিক আমার ইনস্টিটিউশন গড়ে তোলার প্ল্যান আছে, হয়তো ইনস্টিটিউশন করবো ইনশাল্লাহ। এরপরে যেহেতু আমার ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশনের সুযোগ আছে, সেই কেন্দ্রিক আমার মানে কিছু থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান করার চিন্তা আছে। তো এগুলো নিয়ে আর কি 10 বছর পরে স্বপ্ন দেখি আমি অন্তত যাত্রাটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। রায়হান, আপনি জুলাইতে আপনি অবদান রেখেছিলেন। আমরা জানি যে আপনি জুলাইতে যে সকল প্রেস রিলিজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ করেছেন, সেই রিলিজগুলো আপনি ইংরেজিতে ট্রান্সলেট করতেন এবং হচ্ছে বিভিন্নভাবে আপনি সেখানে তাদের বক্তব্য লিখে দেওয়া বা ইত্যাদি বিভিন্নভাবে আপনি জুলাইতে অংশ নিয়েছিলেন। সেই গল্প আমরা কিছুটা জানি এবং কিছুটা আমাদের অনেকেরই অজানা রয়েছে। আমরা একটু সংক্ষেপে এই জুলাই আন্দোলনে আপনার ভূমিকার কথাটা জানতে চাই। জুলাইয়ের শুরুর দিকে যখন আন্দোলনটা আসলে কোটা সংস্কার আন্দোলন ছিল, ওই সময়টাতে মানে আমি কাজের ফাঁকে ফাঁকে আন্দোলনে অংশগ্রহণ করেছি, মাঠে গিয়েছি, স্লোগান দিয়েছি। আর হচ্ছে যেহেতু সেই সময়ে যারা সামনের সারিতে ছিল তাদের সাথে শিবিরের একটা কোলাবোরেশন ছিল, তখন আমি ওই শিবিরের জায়গা থেকে ভাইদেরকে পরামর্শ দেওয়া, পলিসিগত জায়গায় রিকমেন্ডেশন দেওয়া, এই কাজগুলো করেছে। মানে খুব মেজর রোল প্লে করার সুযোগ হয় নাই। বাট আমাদের মূল আন্দোলনের সূচনাটা হয় 15ই আগস্ট, যখন শিক্ষার্থীদেরকে মানে ছাত্রলীগ ব্রুটালি অ্যাটাক করে। তো ওই সময় আমাদের প্রথম কাজটা ছিল প্রত্যেকটা মানে এই কেসের ডকুমেন্টেশন করা, যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে ডকুমেন্টেশন করা, এবং আমরা এটা করেছিও। হ্যাঁ, আমরা 5 আগস্টের পরে প্রশাসনকে এটা দিয়েছিও। আর যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, যারা আহত হয়েছেন তাদেরকে সেফ জায়গায় রাখা, এটা ছিল। তো এরপরে 17ই জুলাই যখন ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করা হয়, সেই সময় পুরো ইয়াটা লিড দেয়া, সবাইকে মুভিলাইজ করা, ওই জায়গাটা ছিল। 17ই জুলাইয়ের পরে সবাই যখন আসলে ক্যাম্পাস ছেড়ে চলে যায় যে যার মতো করে, ওই সময় আমার আসলে বেসিক 3টা কাজ ছিল। প্রথম কাজ ছিল হচ্ছে আমাদের আশেপাশে যারা অসুস্থ ছিলেন, যারা আসলে আটকা পড়েছিলেন, তাদের নিয়মিত খোঁজখবর নেওয়া। আর আমাদের জনশক্তি যারা বাড়িতে যাননি, বিভিন্ন মেসে ছিলেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা, তাদেরকে ইন্সপায়ার করা, এটা ছিল মেজর কাজ। আর সেকেন্ড কাজ ছিল সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ছিল, যে গ্রুপে আমরা সারা রাত ধরে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা পরের দিনে কর্মসূচি ঠিক করতাম। সো ওই আলাপ আলোচনা এঙ্গেজ থাকা, বিভিন্ন সময় অনলাইনে মিটিং করা, মানে ইন্টারনেট যাওয়ার আগ পর্যন্ত আর কি। তো এরপর আরেকটা ছিল, সেটা হচ্ছে মানে মাঠে সুযোগ থাকলে মাঠে আন্দোলনে যাওয়া। 19 তারিখ থেকে মানে যখন থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়, কারফিউ জারি হয়, তখন তো আসলে আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম আর কি। তখন আশেপাশে যে জায়গাগুলো আছে, আজিমপুর, লালবাগ, ওই জায়গাগুলোতে আন্দোলন পরিদর্শনে যেতাম, আন্দোলনে অংশগ্রহণ করতাম একটা সময়ে। আর বাকি সময়টাতে পুরোপুরি ডকুমেন্টেশনের কাজটা, কোথায় কারা কারা শহীদ হচ্ছেন, তারপর হচ্ছে বিকল্প সোর্স ব্যবহার করে এটা ডকুমেন্টেশন করা, প্রেস রিলিজগুলো লেখা। তো এই জিনিসগুলো ছিল মূলত। 25 তারিখ থেকে যখন ইন্টারনেট আবার ফিরে আসে, এরপর থেকে 5 আগস্ট পর্যন্ত এই সময়টাতে বাংলাদেশের ধরেন যখন পুরো বাংলাদেশে যে আন্দোলন সমন্বয় করা, এই আন্দোলন সমন্বয়টা করছিলেন ফরহাদ ভাই আর কি, বর্তমান ঢাকা ইউনিভার্সিটির সভাপতি। তো ওনার সাথে কোলাবোরেট করে পুরো বাংলাদেশের সাথে কমিউনিকেট করা। আর পাশাপাশি হচ্ছে ওই সময়ই মূলত আমাদের প্রত্যেক দিন প্রেস রিলিজ লিখতে হতো, ইংরেজি অনুবাদ করে সেটাকে ইয়াতে পাঠানো হতো। তো ওই সময় আসলে মূলত এই কাজটা আমাকে করতে হয় আর কি। আর 9 দফার অনুবাদটাও তখনই হয়। হ্যাঁ, তো এরপর আসলে আমি বারবারই মাঠে যেতে চাইতাম, যে ভাই আমাকে ছুটি দিন, আমি মাঠে যাই। কিন্তু ভাইরা বলতো যে আসলে সবাই মাঠে গেলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো হবে না আর কি। তো আমার মূলত কন্ট্রিবিউশনটা ছিল ওই
টেবিল ওয়ার্ক যেটা ডকুমেন্টেশন রেডি করা। এটা কিন্তু আসলে শুনতে হয়তো মনে হতে পারে যে আপনি তো মাঠে আসেননি, বাট আপনি পেছন থেকে রুথির ধারণায় যে কাজগুলো আপনি আসলে করছিলেন, ইনফ্যাক্ট আপনি 9 দফার যে ইংরেজি অনুবাদটা করে সেটি বিভিন্ন মিডিয়া হাউসে আপনি পৌঁছে দিয়েছেন, এটা একটা নিঃসন্দেহে একটা মানে চমৎকার কাজ, এবং ওই মোমেন্টামের জন্য এটা খুবই সিগনিফিকেন্ট একটা কাজ ছিল। আমি একটু জানতে চাই যে এই কাজটার কোনো স্বীকৃতি কি রাষ্ট্রীয় কোনো পর্যায় থেকে আপনি পেয়েছেন? মানে আমার এইসব বলতে খুব লজ্জা লাগে অর্থে যে যখন আমি আমার চোখের সামনে দেখি যে 2000 ভাই শহীদ হয়েছেন, যখন দেখি যে আসলে মানে একের পর এক পরিবার তাদের সন্তান হারানোর বেদনা, কিংবা ভাই হারানোর, কিংবা অনেক ফ্যামিলিতে তাদের পুরো স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে এবং মাঠে নেমে অনেকে পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, আপনি নিজেও তো গ্রেফতার হয়েছেন, তো সেই জায়গায় আমার এসব বলতে লজ্জা লাগে যে আমি কোথায় কি লিখেছিলাম, কোথায় কি করেছিলাম। আপনি হয়তো ব্যক্তিগত বিনয়ের জায়গা থেকে আপনি এমনটি বলছেন, বাট এটি যেহেতু জুলাইয়ের একটি ইতিহাস এবং একটি সিগনিফিকেন্ট মোমেন্ট, এবং আপনার এই কাজটি না হলে হয়তোবা জুলাই অভ্যুত্থান এভাবে আমরা যেভাবে দেখছি হয়তো এমনটি নাও হতে পারতো। সো সেই জায়গা থেকে আপনি হয়তো চাইবেন না, বাট রাষ্ট্রের জায়গা থেকে তো আমি মনে করি যে রাষ্ট্রের এতদিন পর্যন্ত এটা আসলে কাউকে আমি না বলতেই বলেছি। যেমন আমার সাথে এই যোগাযোগটা হতো সাদিক কায়েম ভাইয়ের থ্রুতে। হ্যাঁ, সাদিক ভাই তখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ওনার সাথে আমার এই যোগাযোগটা হতো আর কি। তো ভাই বারবার লিখতে চেয়েছিলেন ওনার বিভিন্ন লেখায় আর কি। তা আমি বলেছি ভাই এটা উল্লেখ করার দরকার নেই আর কি। হ্যাঁ, কারণ এটা উল্লেখ করতে গেলে আসলে আরো কিছু ফ্র্যাকশন তৈরি হবে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ক্রেডিট নিয়ে কাদা ছোড়াছড়ি, কে কি করেছে, তো নতুন করে ওখানে ঘি ডালতে চাই না আমি বলছি আমি ধরেন এই আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ছিলাম, সেভাবে থেকেই আমি আমার ক্যারিয়ারটা ডেভেলপ করি। আমার ওই জুলাইয়ে বিশাল অবদান রেখেছি সব বলে আসলে মানে রাজনৈতিক টানাপোড়েনে আমি নিজেরে ফেলতে চাই না আর কি। তো সাদিক ভাই ইতিহাসটা তো আসলে সংরক্ষিত হওয়া দরকার। হ্যাঁ, তো সাদিক ভাই বলেছেন যে উনি যখন বই লিখবেন কিংবা যখন এই ধরনের ডকুমেন্টেশনে যাবেন উনি এটা মেনশন করতে চান। আমি ভাইকে বলেছি আপনি যখন এই ধরনের ডকুমেন্টেশনে যাবেন অবশ্যই আপনি সঠিক ইতিহাসের মানে ইতিহাস জানানোর স্বার্থে সেটা লিখবেন, বাট এটা আসলে আপাতত না আসুক আর কি। তো পরে যখন কিছুদিন আগে দেখেছেন আব্দুল কাদের তার একটা ফেসবুক পোস্টে যে আমি ছাত্রলীগের বিশাল নেতা ছিলাম, মানুষদেরকে অমুক করছি, তো ও যখন মানে এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন সে এই নোংরামিটা করেছে, তখন আমি ফিল করেছি আসলে না মানে এখানে আমি যদি কিছু না বলি তাহলে আমাকে তারা ভিলেনাইজ করার চেষ্টা করতে পারে। তো সে জায়গা থেকে আমি ছোট করে ওই জিনিসটা লিখেছিলাম যে আব্দুল কাদের বলছে যে আমি ছাত্রলীগের সময় বিভিন্ন জনের বক্তৃতা লিখে দিতাম। হ্যাঁ, তো এটা তো খুব স্বাভাবিক একটা ইস্যু। প্রথমত হচ্ছে আমি কখনো লিখে দিই নাই কাউরে, বিভিন্নজন আমার কাছ থেকে পরামর্শ চেয়েছে, আমি পরামর্শ দিয়েছি। এটা খুব কমন না যে আমি ডিবেটিং ক্লাবের সভাপতি, আমার কাছ থেকে বক্তৃতার জন্য মানে এটা রেকমেন্ডেশন নিবে, এটা খুব স্বাভাবিক। তো এটাকে যখন সে ক্রিমিনালাইজ করছে তখন আমি লিখেছিলাম যে আব্দুল কাদেরের বক্তব্যটা আমি লিখে দিছি, সেজন্য কি এখন আব্দুল কাদেরের এই ছোট লুকি নোংরামির জন্য আমাকে দায় নিতে হবে? তো 9 দফার ইংরেজি অনুবাদ আমি করেছি। তো এটার কারণে কি আব্দুল কাদের সহ এই যে জুলাইয়ের যারা মোটামুটি ক্রেডিট নিয়ে টানাটানির জেরে একজন আরেকজনকে এভাবে ভিলেনাইজ করছে, এটার দায়কে আমাকে নিতে হবে। ওই থ্রুতে আমি এটা লিখেছি, নাইলে আমার মনে হয় আমি কখনো লিখতাম না। এটার জন্য আমাকে অনেকেই বলেছে তুই একটা বলদ, এগুলো নিয়ে লিখিস না কেন আগে। বাট আমি আমার পার্সোনাল জায়গা থেকে ধরেন আমি যখন মানে ফিল করছি যে বলা দরকার তখনই আমি বলবো। আমি যখন ফিল করছি এটা বলবো না আমি, তখন আমার ওই পার্সোনাল স্পিরিচুয়াল জায়গা থেকে আমি এই জিনিসটা উল্লেখ করে নিই আর কি। আমিও মনে করি আসলে 9 দফার যে প্রস্তাবক বা এটি যে গঠন করে দিয়েছিলেন জনাব SM ফরহাদ, যিনি এই মুহূর্তে ডাকসুর GS হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং 9 দফার ঘোষণা আব্দুল কাদের দিয়েছেন। আমরা এটাও জেনেছি যে 9 দফাকে বিভিন্ন মিডিয়া হাউসে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী উত্তরের যিনি সভাপতি রেজাউল করিম শাকিল, তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, এবং একই সাথে আপনি এটি ইংরেজি অনুবাদের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, অনবদ্য ভূমিকা। তো আমি এটি বিশ্বাস করি যে ছাত্র জনতা যাদের হাত ধরে আসলে এই অভ্যুত্থানটি হয়েছে, তারা এই আন্দোলন সংগঠিত হবার পেছনে, সফল করবার পেছনে যারা আসলে কাজ করেছে, তাদের সঠিক ইতিহাসটা তারা নিশ্চয়ই ভুলে যাবে না এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আমি একটু সালমার কাছে আসতে চাই যে জুলাইতে আসলে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? জুলাইতে আমার একদম 1 তারিখ থেকে আমি মাঠে অংশগ্রহণ করি ভাইদের সাথে। 3 তারিখ
আসার পর দেখলাম যে আমরা হচ্ছে মেয়েরা সংগঠিত না, সর্বোচ্চ 20 জন 30 জন আসছে, মানে তারাও আবার একজনের সাথে একজন পরিচিত না। তো তখন আমরা কয়েকজন, আমার ফ্রেন্ড রোকেয়া হলের একটা শামসুন্নাহার হলে সবাই মিলে সিদ্ধান্ত নিই আমরা একটা গ্রুপ খুলবো, যারা যারা আগ্রহী তারা অ্যাড হবে। তো ওই গ্রুপটা খুলি আমি এবং আমার ফ্রেন্ড। তো খোলার পর দেখি অনেক মেয়েরাই অ্যাড হতে চাচ্ছে, তারাও আসতে যাচ্ছে, কিন্তু ওই সমন্বয়টা করতে পারছে না। পরবর্তীতে আমরা ওই গ্রুপে সিদ্ধান্ত নিলাম তাহলে 5টা হলে 5টা গ্রুপ হবে। তো আমি সুফিয়ার গ্রুপটা খুলি, আর আমার ফ্রেন্ডরা একজন রোকেয়া হলের, একজন, মানে সব হলেই খুলে। তো আমরা একটা সেন্ট্রাল গ্রুপ করি যেখানে হচ্ছে 5টা হলের মেয়েরা আমরা আপডেটগুলো দিতে পারবো। তো ওই জায়গায় আমরা 15 জনের মতো ছিলাম, 5টা হলের আপুরা। তো আমাদের হলের অনেক অনেক মেয়ে এখানে আসে, আমরা একসাথেই আবার হচ্ছে 13-14 প্রত্যেক দিন যেদিন মিছিলগুলো হচ্ছিল আমরা হল থেকে আসি। হল থেকে আপনি খেয়াল করে দেখবেন অনেক লম্বা লম্বা মিছিল নিয়ে আসে আর কি এই সময় মেয়েরা। তো ওটা আমরা শুরুর থেকে শুরু করি গ্রুপ করার মাধ্যমে, পরবর্তীতে এটা সফল হয়। 14 তারিখের পরে আবার খেয়াল করলাম যারা অনাবাসিক তারা আসতে পারছে না। তো এই জায়গা থেকে আমাদের সাথে সার্জিস ভাই আর নাহিদ ভাইয়ের সাথে আমাদের 10 জনের সাথে একটা মিটিং হয় জুমে। তো ওখানে আমি প্রস্তাব রাখি যে ভাই ডিপার্টমেন্টগুলোতে কি আমরা বলতে পারি কিনা ডিপার্টমেন্টের ব্যানারে আপনারা আসবেন, এসে সবাই একটা ব্যানারেই যুক্ত হবে, তাহলে যারা অনাবাসিক তারাও একসাথে আসবে, একসাথে ফ্রেন্ড পরিচিত থাকবে, তাহলে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তার পরবর্তীতে এটা হয়, আমি আমার ডিপার্টমেন্টের আপুদেরকে আমি জানাই প্রথমত। তো আপুরা এটা খুবই সুন্দরভাবে দেখে, ওরা বলতেছিল যে আসলেই আমরা এখানে এসে কাউকে পাই না। পরবর্তীতে আপু এবং আমাদের ডিপার্টমেন্টের কয়েকজন ভাইয়ের মাধ্যমে ব্যানার করাই এবং কাগজ কলম কিনে এনে আমি নিজেই আর্ট করি। তো এগুলো নিয়ে আমি যুক্ত হই, আমাদের ডিপার্টমেন্ট থেকে ওই দিন আমরা মিছিলে যুক্ত হই। তারিখটা আমার ঠিক এখন মনে নেই। তো এভাবেই সময়গুলো কাটতেছিল। এর মাঝখানে আমাদের একটা ফেসবুক গ্রুপ ছিল, কোটা পুনর্বহাল চলবে না নামে, ওটা অনেক বড় হয়। এইটাও অনেক, মানে সোশ্যাল মিডিয়ায় এটা অনেক ভূমিকা রাখে আর কি। তো ওটা রিফাত রশিদ নামে যে আছে, রিফাত রশিদ, তার সাথে আমার রেগুলার যোগাযোগ হতো, আমার ফ্রেন্ড হয়। তো তার মাধ্যমে আমি ওটার মডারেটরশিপ নিই, অনলাইনেও সময় দেওয়ার, গুরুত্বপূর্ণ পোস্টগুলো অ্যাপ্রুভ করার সুযোগ হয় এর মাধ্যমে, আর সারা দেশের আপডেটগুলো পাইতে থাকি আর কি। তো এভাবেই আন্দোলনের সময়টা আসে। যখন আবার বন্ধ হয়ে যায় তখন তো আমরা বাসায় দুজনে আটকে ছিলাম কিছুদিন। পরবর্তীতে আবার যখন মাঠে আসার সুযোগ হয় তখন আবার মাঠে আসি। আমার আন্দোলনের সময়টা একদম মাঠেই কাটে, মানে সে যেমন বাসায় বসে কাজগুলো করছিল, আমি মাঠকেই বেশি গুরুত্ব দিয়েছি। আসলে ভয় লাগেনি কখনো? আসলে ভয় লাগেনি, কারণ আমি তো একা কখনোই ছিলাম না, আমি বোনদের সাথে ছিলাম, 5টা হলের আপুদের সাথে ছিলাম, বাইরেও সাথে সবসময় থাকতো। ওই সময় আমাদের ওনারা খুব সুন্দর সেফটি দিত। 15-16 তারিখ এই সময়গুলোতে একটু ভয় পেয়েছি মূলত আমার বোনদের কষ্ট দেখে, মানে তাদের রক্তাক্ত দেখে এত ভয় পেয়েছি, মানে তাদের হাসপাতালে যাওয়া আসার এবং তাদের উপর মানে আহতর উপর যে আহত করার এই জিনিসগুলো দেখেছি, তখন একটু ভয় করেছে। কিন্তু এই যে তখন ভয় পাচ্ছিলাম, তখন আরও বেশি মনে হচ্ছিল আমি কেন না মানে ওই জায়গায় গিয়ে আবার প্রতিবাদ করতেছি, মানে আমার ওই ভয় থেকে আরও বেশি ক্ষোভটা প্রকাশ পাচ্ছিল। ভয় আমার তেমন কোনোদিনই কাজ করে না, মানে এটা আমার জন্মগত স্বভাব যে কোনো কিছু দেখলে প্রতিবাদী সত্তাটা জেগে ওঠে, ভয় কাজ করে না। গ্রেট। রায়হান এবং সালমা, আপনাদের চমৎকার গল্প শুনছিলাম। আসলে আপনাদের যে কেমিস্ট্রি আমি এতক্ষণ ধরে উপভোগ করছিলাম, আমরা চাইলে আসলে গল্পটা আরও হয়তো ঘন্টার পর ঘন্টা কন্টিনিউ করতে পারি। আমরা একটু শেষ করতে চাই। নিশ্চয়ই আমাদের দর্শকরা আমাদের এই পুরো গল্পটা, পুরো এপিসোডটা খুব বেশি এনজয় করবেন। তো আমি আজকের মতো আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে চাই। ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনাদের সাথে আমাদের পরবর্তী অন্য কোনো এপিসোডে দেখা হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন ডাকসুর কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক জনাব উম্মে সালমা ও কার্যনির্বাহী সদস্য জনাব রায়হান উদ্দিনের যুগলবন্দি জীবনের গল্প। তাদের এই যুগলবন্দি জীবনের গল্প থেকে আমাদের তরুণ প্রজন্মের জন্য রয়েছে নানাবিধ শিক্ষা, নানাবিধ উদাহরণ, যে উদাহরণগুলো থেকে তারা নিজেদের জীবনে দীক্ষা হিসেবে গ্রহণ করতে পারবে। তারা গ্রহণ করতে পারবে কিভাবে নিজেদের একাডেমিক লাইফ অক্ষুণ্ণ রেখেও সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে পদার্পণ করা যায় এবং একই সাথে ডাকসুর মতো চ্যালেঞ্জিং একটি জায়গাতে নির্বাচন করে
ভূমিধস বিজয় লাভ করা যায়। আমরা তাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী যাতে উপকৃত হতে পারেন সে আশাবাদ ব্যক্ত করছি। আমাদের এই পুরো অনুষ্ঠানটি এতক্ষণ মনোযোগ দিয়ে উপভোগ করবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে ইনোভা টক্সের প্রতিটি পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।